কোয়ান্টাম মেকানিক্স এর একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে পড়বো। এটা হচ্ছে লিনিয়ার হারমোনিক অসিলেটর। আমরা লিনিয়ার হারমোনিক অসিলেটর ক্লাসিক্যাল মেকানিক্সে দেখেছি এবং ক্লাসিক্যাল অ্যানালাইসিস তার করেছি। সেখানে এনার্জি অফ এ লিনিয়ার হারমোনিক অসিলেটর ইন ক্লাসিক্যাল মেকানিক্স ইজ কন্টিনিউয়াস, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে energy of a linear harmonic oscillator or LHO is discrete। কি ধরনের ডিসক্রিট বা সেটা কোনো ইন্টিজারের উপরে কিভাবে ডিপেন্ড করবে সেটা আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে বুঝতে পারবো। একটা লিনিয়ার হারমোনিক অসিলেটর কাকে বলে? কোনো একটা অসিলেটর যদি ওয়ান ডাইমেনশনাল ভাইব্রেট করতে থাকে এবং সেখানে যদি ফোর্সটা এক্স এর সঙ্গে প্রপোর্শনাল হয়, অর্থাৎ ওয়ান ডাইমেনশন যে কোঅর্ডিনেট সেটার সঙ্গে যদি প্রপোর্শনাল হয়, সেখান থেকে জেনারেটেড পোটেনশিয়ালটা বা পোটেনশিয়াল এনার্জিটা এক্স স্কোয়ারের ফাংশন হবে এবং এক্স স্কোয়ারের ফাংশন হলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে গেলে একটু প্রবলেম হওয়ার কথা। আমরা সেই প্রবলেমটা এখানে ডিল করব, কিন্তু প্রথমেই বলে রাখি যে এই লিনিয়ার হারমোনিক অসিলেটরটা কেন গুরুত্বপূর্ণ। এইটা লিনিয়ার হারমোনিক অসিলেটর কেউ যদি শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে সলভ করে রাখে, তাহলে সে অন্য মলিকুলার স্পেকট্রোস্কোপি, অন্য কেসে এবং অ্যাটমিক অর মলিকুলার স্পেকট্রোস্কোপি যে বন্ডের ভাইব্রেশন হয়, সেই বন্ডের ভাইব্রেশন মানে একটা মলিকুলের মধ্যে যদি দুটো অ্যাটম থাকে, তাহলে দুটো অ্যাটমের মধ্যে একটা বন্ড কাজ করবে এবং বন্ড কাজ করা মানে একটা ফোর্স কাজ করা, এবং সেই ফোর্সটি যদি প্রপোর্শনাল টু দেয়ার ইন্টারমিডিয়েট ডিস্টেন্স এরকম হয়, তাহলে সেখান থেকে জেনারেটেড পোটেনশিয়ালটা হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালের মতো হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তারা ভাইব্রেশনাল কি এনার্জি দিতে পারবে এবং তাদের কোয়ান্টাম লেভেলগুলো ভাইব্রেশনাল কেসে কি হতে পারে, এই হারমোনিক অসিলেটর দ্বারা বোঝা যাবে। এবং সেখান থেকে ফ্রিকোয়েন্সি গুলো কি ধরনের জেনারেট করতে পারে সেটাও এই হারমোনিক অসিলেটর অ্যাপ্রক্সিমেশন দিয়ে করা যাবে। অর্থাৎ এটা মলিকুলার স্পেকট্রোস্কোপিতে এই যে হারমোনিক অসিলেটর, লিনিয়ার হারমোনিক অসিলেটর, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে সব থেকে সহজ কেসটা করব হারমোনিক অসিলেটর কেসের, কারণ এখানে প্রথমে বলে দেওয়া হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অর লিনিয়ার। লিনিয়ার হলে যে সুবিধাটা সেটা হচ্ছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স হবে, অর কোঅর্ডিনেট হবে, অর ডিস্টেন্স হবে। তো সেক্ষেত্রে পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার হবে। নন লিনিয়ার হলে ফোর্সের ডিপেন্ডেন্সটা কোঅর্ডিনেটের উপর, যদি এক্স কোঅর্ডিনেটই হয়, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এটসেট্রা এগুলোর উপর ডিপেন্ড করতে পারে। সেই নন লিনিয়ারিটি এখানে আলোচনা করা হবে না, এখানে লিনিয়ার ফোর্স এই ব্যাপারটা এখানে এক্সপ্লেন করা হবে। এবং লিনিয়ার হারমোনিক অসিলেটর আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল কেসটাই করব। তাহলে 1D করলে কি হবে, এই প্রবলেমটা অনেক সোজা হয়ে যাবে, যেখানে একটা মাত্র কোয়ান্টাম নাম্বার বেরিয়ে আসবে আমাদের। এর ভাস্ট অ্যাপ্লিকেশন আছে। মূলত হারমোনিক অসিলেটর স্পেকট্রোস্কোপিতে ইউজ করা হয়, অন্যান্য ক্ষেত্রেও অ্যাপ্রক্সিমেশন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখানে একটা ইলেকট্রনের পোটেনশিয়াল দেখানো হচ্ছে। ইলেকট্রনের পোটেনশিয়ালটা এই ধরনের একটা পোটেনশিয়াল, কোন একটা হাইড্রোজেন লাইক অ্যাটম বা অন্য ধরনের অ্যাটমের মধ্যে যদি ইলেকট্রন থাকে, তাহলে পার্টিকুলার একটা ইলেকট্রনের এনার্জিটা এই ধরনের কার্ভে আসতে পারে। নেগেটিভ কেন, এটা জিরো লেভেলের নিচে দেখানো হচ্ছে। পোটেনশিয়াল
ওয়াই অ্যাক্সিস এর দিকে প্লট করা হয়েছে, এক্স এর দিকে ডিস্টেন্স প্লট করা হয়েছে। এখানে নেগেটিভ কেন? কারণ জানি আমরা যে ইলেকট্রনকে নিউক্লিয়াস একটা অ্যাট্রাক্টিং ফোর্স দিয়ে বেঁধে রাখে। এবার ইলেকট্রনকে যদি একটা সাফিসিয়েন্ট আমরা এনার্জি দিয়ে দিই, যদি হাইড্রোজেনের ক্ষেত্রে -13.6 ইভি হয়, তাহলে আমরা +13.6 ইভি দিয়ে দিলে, এনার্জি এক্সট্রা দিয়ে দিলে ইলেকট্রনকে, ইলেকট্রন এনার্জি 0 হয়ে যাবে। তো ইলেকট্রন এনার্জি যখন 0 হয়ে যাবে, সে নিউক্লিয়াস ছেড়ে কিন্তু বেরিয়ে আসতে পারবে, নিউক্লিয়াসের বাধাটা সে টপকে যেতে পারবে। এবং যদি তার এনার্জি নেগেটিভ থাকে, তাহলে এই যে ওয়েল, এখানে যে ওয়েল শেপ মানে কুয়া টাইপের দেখা যাচ্ছে পোটেনশিয়াল ওয়েল, সেই পোটেনশিয়াল ওয়েলটা একটু ব্রড, অর্থাৎ উপরের দিকে এর উইথটা অনেক বেশি, আরো বেশি। যত আমরা নিচের দিকে যাব উইথ কমবে, যত উপরের দিকে যাব তত উইথটা আস্তে আস্তে বাড়বে। আর জিরো এনার্জি করে দিলে এর উইথটা ইনফাইনাইট হয়ে যাবে, অর্থাৎ সে ওয়েলের মধ্যে আর থাকবে না, ওয়েল থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে, আউটসাইড দা অ্যাটম সে চলে আসতে পারবে। তাহলে যতক্ষণ সে ইলেকট্রনটা ওয়েলের মধ্যে থাকলো ততক্ষণ সে বাউন্ড স্টেটে রয়েছে। আর যদি তাকে +13.6 ইভি ফর হাইড্রোজেনিক অ্যাটম দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের এনার্জি 0 হয়ে যাবে এবং সে আর ওয়েলের মধ্যে আর অবস্থান করবে না। সে ওয়েলের মধ্যে এই কোয়ান্টাম মেকানিক্যালি যদি অবস্থান না করে, আমরা ফিজিক্যালি তাকে কোথায় পাবো? আউটসাইড দ্য অ্যাটম, অর্থাৎ অ্যাটমের যে বাইন্ডনেস, সেটাকে সে আবদ্ধ অবস্থায় আর থাকেনি, সে বাইরে চলে এসছে, এরকম বলে ধরে নেওয়া হবে। কিন্তু এই যে ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে ইলেকট্রনিক পোটেনশিয়াল। ইলেকট্রনিক পোটেনশিয়াল মানে সে নিউক্লিয়াসের মধ্যে থাকা অবস্থায় তার পোটেনশিয়াল ওয়েলটা এই ধরনের দেখতে হয়। আর হারমোনিক অসিলেটরটা যদি আমরা একদম এই মিনিমামের সঙ্গে, পোটেনশিয়াল ওয়েলের যে মিনিমাম ইলেকট্রনের ছিল সেটার সঙ্গে যদি ফিট করে আঁকি, তাহলে রেড কালারের এই ধরনের হারমোনিক অসিলেটরের ভি ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, অর্থাৎ পোটেনশিয়াল ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এটা একটা প্যারাবোলিক শেপের হবে। এবং এইটা কিন্তু দেখা যাবে যে লোয়ার যে রিজিয়নটা রয়েছে একেবারে ওয়েলের, সেটা কিন্তু সঙ্গে ফিট করে যাবে। তাহলে অ্যাকচুয়াল ওয়েলটা দেখতে কিন্তু প্যারাবোলার মতো নয়, কিন্তু আমরা ভি ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার যদি করি, রেড কালারের যেটা রয়েছে সেটা প্যারাবোলার মতো, তার লোয়ার লেভেল দুটো ওয়েলেরই লোয়ার লেভেল দুটো ফিট করে। অর্থাৎ আমরা ইলেকট্রনের যে ব্লু কালারের যে ওয়েল, সেটা কমপ্লিকেটেড ওয়েল, এর ইকুয়েশনও কমপ্লিকেটেড হবে। এটাকে যদি আমরা খুব সহজভাবে অ্যাপ্রক্সিমেট করতে চাই, তার সঙ্গে কার সঙ্গে মিল পাওয়া যাবে? অবভিয়াসলি ভি ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার অথবা লিনিয়ার হারমোনিক অসিলেটর, এটার পোটেনশিয়ালের সঙ্গে মিল পাওয়া যাবে। সেই জন্য আমরা ইলেকট্রনিক পোটেনশিয়ালকে অন্তত লোয়ার লেভেলের ক্ষেত্রে বা লো এনার্জির ক্ষেত্রে এই লিনিয়ার হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালে মার্জ করিয়ে দিতে পারবো, এবং ইলেকট্রনিক পোটেনশিয়ালকে আমরা হারমোনিক অ্যাপ্রক্সিমেশন দিয়ে ইকুয়েট করতে পারবো, অর্থাৎ হারমোনিক অ্যাপ্রক্সিমেশন দিয়ে আমাদের প্রবলেম সলভ এখান থেকে করা যাবে। এবার ইলেকট্রন যদি ভাইব্রেট করে, তাহলেও এই হারমোনিক অ্যাপ্রক্সিমেশনটা আমাদের কাজে লাগবে স্পেকট্রোস্কোপিতে। সেজন্য যেহেতু অ্যাটম এবং মলিকিউলস এই দুটো ক্ষেত্রেই ভাইব্রেশনকে হারমোনিক ভাইব্রেশন বা হারমোনিক অসিলেটরের সঙ্গে অ্যাপ্রক্সিমেট করে এটাকে মিলিয়ে দেওয়া যায়, সেই জন্য বহু ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন আছে, এই হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালের অ্যাপ্রক্সিমেশন আছে। আমরা কোয়ান্টাম মেকানিক্সে হারমোনিক অসিলেটরকে অ্যানালাইসিস করার জন্য শর্ডিঞ্জার ইকুয়েশন ইউজ করব, এবং শর্ডিঞ্জার ইকুয়েশনটি হবে টাইম ইন্ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জার ইকুয়েশন, এবং আমরা স্টেশনারি সলিউশনের দিকে যাব। স্টেশনারি স্টেটকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব। আমরা এখানে পোটেনশিয়ালটা দেখছি যে ½ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে যে পোটেনশিয়ালটা,
সেটা ফোর্স থেকে জেনারেট করলো। আমরা ফোর্স থেকে যদি ডিরাইভ করি পোটেনশিয়াল এনার্জিকে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এই ফর্মে আসবে। এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সও দেখেছিলাম। আর প্রথম যে টার্মটা শ্রোডিঞ্জার ইকুয়েশনে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য অসিলেটর। সেটা হবে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 psi dx2। এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যদি আমরা অ্যাড করে দিই, তাহলে টোটাল এনার্জি আমরা পেয়ে যাব ই, এবং শ্রোডিঞ্জার ইকুয়েশনে রাইট সাইডে থাকবে ইনটু সাই। আগের থেকে যেটা আলাদা এখানে, সেটা হচ্ছে আমরা যে পোটেনশিয়াল গুলো এর আগে করেছিলাম, অর্থাৎ এর আগে শিখে এসেছিলাম যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন আমরা লিখবো, বেশিরভাগ ক্ষেত্রে কেসটা সহজ হয়ে যায় যদি পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট হয়, উইথ রেসপেক্ট টু দা পজিশন। তাহলে পজিশনের রেসপেক্টে যদি পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে এই যে এক্স স্কোয়ার টার্মটা যদি না থাকতো আমাদের এখানে, শুধু হাফ এম ওমেগা স্কোয়ার, বা এখানে শুধু ভি সাই যদি থাকতো, এবং যদি ভিটা যদি কনস্ট্যান্ট হতো পোটেনশিয়াল এনার্জি, তাহলে সলভ করতে খুবই সুবিধা হতো আমাদের। শ্রোডিঞ্জার ইকুয়েশন ভেরি ইজিলি আমরা সলভ করতে পারতাম, কোনো সমস্যাই হতো না। কিন্তু যেহেতু পোটেনশিয়ালটা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, সুতরাং এখানে সলিউশনটা বার করতে একটু সমস্যা আমাদের হবে। দেখা যাক এটা কিভাবে সলিউশন করা যেতে পারে। এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই শ্রোডিঞ্জার ইকুয়েশনকে একটু সহজভাবে লেখার জন্য, বা একটু কম্প্যাক্ট ফর্মে লেখার জন্য কতগুলো ভ্যারিয়েবল এখানে নেওয়া হবে। দুটো ভ্যারিয়েবল। প্রথমত যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, তাতে আমরা এক্স এর বদলে ওয়াই ভ্যারিয়েবলকে নিয়ে আসছি। এখানে ওয়াই ভ্যারিয়েবল মানে কিন্তু ওয়াই অ্যাক্সিসের দিকে যে কোঅর্ডিনেট, সেটা বোঝানো হচ্ছে না, জাস্ট এক্স এর সঙ্গে কানেক্টেড একটা অন্য একটা ভ্যারিয়েবল, এটা এক্স এর দিকেই বলে ধরে নেওয়া যেতে পারে। এবং এই হচ্ছে তার ইকুয়েশন, y ইকুয়াল টু রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট মাল্টিপ্লাইড বাই এক্স। আরেকটা কনস্ট্যান্ট এখানে ধরা হচ্ছে, যেটা করে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটু ক্লিয়ার ফর্মে, কম্প্যাক্ট ফর্মে লেখা যাবে, ল্যামডা ইকুয়াল টু 2e বাই এইচ কাট ওমেগা। এই দুটো ভ্যারিয়েবল এখন আমরা যখন যখন চেঞ্জ করব, তখন এই যে নিচের ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটাকে চেঞ্জ করতে হবে। আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এখন কিন্তু ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। সুতরাং এই যে সাইকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এই যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এম ওমেগা বাই এইচ কাট মাল্টিপ্লাইড বাই এক্স, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করে নিই, দুই পাশে ডাবল ডেরিভেটিভ করে নিলে ফার্স্ট টার্মটা আমাদের চেঞ্জ করা যাবে, উইথ রেসপেক্ট টু এক্স আমাদের উইথ রেসপেক্ট টু ওয়াই চলে আসবে। এবং এইখানে যে ইয়েটা ছিল, পোটেনশিয়াল এনার্জিটা ছিল, তার মধ্যে এম ওমেগা ছিল, সেই এম ওমেগা এগুলোকে সরিয়ে ল্যামডা নিয়ে চলে আসা হচ্ছে। ল্যামডা হচ্ছে আর একটা কনস্ট্যান্ট, এটা অবশ্য ভেরিয়েবল নয়। তাহলে আলটিমেটলি ইকুয়েশন 1 পাওয়া গেল, d2 psi dy2 প্লাস ল্যামডা মাইনাস ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই psi ইকুয়াল টু 0। এটা আর একটু কম্প্যাক্ট ফর্মে লেখা হলো। এই যে ইকুয়েশনটা, ইকুয়েশন 1, এটা সলভ করার জন্য আমরা যদি ট্রায়াল সলিউশন এক্সপোনেনশিয়াল বা ট্রাইগোনোমেট্রিক কোনো ফাংশন সাইন ওমেগা ওয়াই বা ওমেগা এক্স, এই ধরনের ফাংশন যদি ধরে নিই, তাহলে ইকুয়েশন 1 কিন্তু সলভ করা যাবে না। কারণ এই ধরনের ট্রায়াল সলিউশন গুলো যদি ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার এই টার্ম থাকে, কোঅর্ডিনেটের স্কোয়ার, তাহলে সেখানে কাজ করবে না। সেজন্য আমাদের বিকল্প পদ্ধতির কথা এখানে ভাবতে হবে। আমরা প্রথমে এক্সট্রিম কতগুলো পয়েন্ট ধরে নিচ্ছি। এক্সট্রিম পয়েন্ট বলতে আমরা প্রথমেই দেখে নিই, যদি ওয়াই বা এক্স, অর্থাৎ
ওই ভাইব্রেশনটা যদি এক্স ইকুয়াল টু জিরোর খুব কাছাকাছি হয়, তাহলে বহু দূরে তার সলিউশনটা কি ধরনের হতে পারে, এই রকম একটা ব্যাপার। অর্থাৎ ওয়াইটাকে এক্স যদি লার্জ হয়ে যায়, ওয়াই লার্জ হয়ে যাবে, এরকম একটা কেস যাকে বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক সলিউশন। এটা প্রথমে বার করার চেষ্টা করা হচ্ছে যে বহু দূরে, অর্থাৎ সিস্টেমটা যেখানে বেশিরভাগটা আছে বলে ধরে নেওয়া হচ্ছে তার থেকে অনেক দূরে যে ওয়েভ ফাংশনটা, সেটা কি হতে পারে, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক সলিউশন। তাহলে অ্যাসিম্পটোটিক সলিউশন মানে হচ্ছে এক্স ইজ লার্জ এবং ওয়াই টেন্স টু ইনফিনিটি। এখানে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন বার করা হবে। এবার আমরা যদি এক্স লার্জের জন্য ফাংশনটা আমাদের দেখতে হবে যে ওয়েল বি এর ফাংশন হলে এই ফাংশনটা কিন্তু, সলিউশনটা কিন্তু অবভিয়াসলি জিরো হওয়া উচিত। তো সেক্ষেত্রে অ্যাসিম্পটোটিক সলিউশনটা কি হচ্ছে আগে দেখি, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা এই মেথডে এগোতে পারবো কিনা। তাহলে অ্যাসিম্পটোটিক সলিউশন মানে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন। এখানে এক্স লার্জে বা লার্জ ডিস্টেন্সে দেখে নেওয়া হচ্ছে যে এটা কোনো আমাদের যে রোড ম্যাপ তাতে কোনো প্রবলেমের সৃষ্টি করবে কিনা। যে কোনো জিনিসই যখন আমরা অ্যাকসেপ্ট করি, হ্যাঁ, প্রথমে অ্যাকসেপ্ট করি, তার জন্য একটা প্ল্যানিং থাকে আমাদের, যেটা ইন ফিউচার অথবা অনেক দূরে, অনেক এখন থেকে অনেক দিন পরে কোনো প্রবলেমের সৃষ্টি করবে কিনা, সেটা আমরা কিন্তু দেখিনি। তো একই রকম ভাবে অ্যাসিম্পটোটিক সলিউশনটা সেরকম ভাবে করা হচ্ছে যে লার্জ ডিস্টেন্সে এই সলিউশনটা কোন রকম ওয়েল বিহেভ ফাংশন থেকে সরে আসছে কিনা বা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হবে কিনা, এই সব ব্যাপারগুলো এখানে দেখে নেওয়া হচ্ছে। সেই জন্যই অ্যাসিম্পটোটিক সলিউশনটা এখানে করা হচ্ছে। তো সেই জন্য অ্যাসিম্পটোটিক সলিউশনে যে অ্যাপ্রক্সিমেশনটা দেওয়া হয়েছে, এক্স লার্জ হলে ওয়াই লার্জ হয়ে যাচ্ছে এবং ওয়াই লার্জ হলে ল্যামডা মাইনাস ওয়াই স্কোয়ার, এই ব্র্যাকেটের টার্মটা ইকুয়েশন নাম্বার 1 এর ক্ষেত্রে ল্যামডাটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে যে ইকুয়েশনটা হলো সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এবং ইকুয়েশন নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি d2 psi dy2 মাইনাস ওয়াই স্কোয়ার psi ইকুয়াল টু 0, যেখানে ল্যামডাটা আমরা নেগলেক্ট করলাম কারণ ল্যামডা ভেবে নেওয়া হয়েছে ছোট, তুলনামূলক ওয়াইটা অনেক আমরা বড় ধরে নিয়েছি। এই অ্যাপ্রক্সিমেট ইকুয়েশনটার লার্জ ডিস্টেন্সে যে সলিউশনটা হতে পারে সেটা হচ্ছে psi x ইকুয়াল টু e টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এই ধরনের অ্যাপ্রক্সিমেট সলিউশন পাওয়া যেতে পারে। তাহলে সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাহলে ইকুয়েশন নাম্বার 2 এর সলিউশন ইকুয়েশন নাম্বার 3 হবে psi x ইকুয়াল টু e টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2। এইটা হচ্ছে অ্যাসিম্পটোটিক সলিউশন। এইবার এই সলিউশনটাকে, অ্যাসিম্পটোটিক সলিউশন যেটা e টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ছিল, এটা কাজ করবে কিনা সেটা ওই ইকুয়েশন নাম্বার 1 এ আমরা বসিয়ে দেই। ইকুয়েশন নাম্বার 2 তে আমরা বসিয়ে দেব যে সলিউশনটা আমরা ধরলাম সেটা একটা ট্রায়াল সলিউশন ইকুয়েশন নাম্বার 3, সেটা দেখা যাক কি হয় 2 তে যদি আমরা বসিয়ে দিই। 2 তে বসানোর ক্ষেত্রে আমরা ডাবল ডেরিভেটিভ করব এবং ডাবল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1 মাল্টিপ্লাইড বাই e টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 আসছে। যদি ওয়াই লার্জ হয় তাহলে এই 1টাকে নেগলেক্ট করা যেতে পারে, সেক্ষেত্রে ওয়াই স্কোয়ার এখানে সাই আবার রিপিট করছে। তার কারণ হচ্ছে সাইটাকে আমরা e টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ধরেছিলাম। এবার এই যে অ্যাসিম্পটোটিক সলিউশন এর ট্রায়াল সলিউশনটা ধরা হয়েছে দুটো, তার মধ্যে দুটো টার্ম আছে, একটা e টু দি পাওয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 আর একটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2। একটা লার্জ ডিস্টেন্স e টু দি পাওয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 এটা এক্সপ্যান্ড করবে, কারণ ওয়াই বেড়ে গেলে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটাও ডাইভার্জ করে যাবে। সেই জন্য ওয়াই টেন্স টু ইনফিনিটি হলে বা প্লাস মাইনাস ইনফিনিটি হলে এটা ডাইভার্জ করে বলে e টু দি পাওয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই টু টার্মটা ডাইভার্জ করে বলে এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন নয়। সুতরাং যে অ্যাসিম্পটোটিক সলিউশন সেটা হওয়া উচিত psi ইকুয়াল টু অফ দ্য অর্ডার অফ e টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই টুটা আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দুটো সলিউশন, এর মধ্যে একটা বাদ চলে গেল, থাকলো আরেকটা। কিন্তু মাথায় রাখতে হবে এই সলিউশনটা শুধুমাত্র ভ্যালিড ফর অর হোয়েন ওয়াই ইজ ভেরি লার্জ। ওয়াই যদি কম হয় বা ডিস্টেন্স যদি কম হয় সেক্ষেত্রে সলিউশনটা অন্যরকম হতে পারে, আমরা দেখব সেটা কি হয়। কিন্তু তার আগে এই যে ট্রায়াল সলিউশনটা আমরা এর আগে নিয়েছিলাম, এই ট্রায়াল সলিউশনটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3, সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা এখানে কিন্তু অলরেডি চেক করে নেওয়া হলো। কারণ ইকুয়েশন নাম্বার 2টা হচ্ছে d2 psi dy2 মাইনাস ওয়াই স্কোয়ার psi ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তার ট্রায়াল সলিউশন হচ্ছে 3 নাম্বার সলিউশন। এই অ্যাসিম্পটোটিক সলিউশন কাজ করবে ওয়াই লার্জের জন্য এবং সেটা psi x ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু, এটা হতে পারে। কিন্তু এটা তো ট্রায়াল সলিউশন। এই ট্রায়াল সলিউশনটা কাজ করবে কিনা সেটা বোঝানোর জন্য আমরা কি করলাম, ডাবল ডেরিভেটিভ করলাম। ডাবল ডেরিভেটিভ করে দেখলাম যে সত্যি এই ডাবল ডেরিভেটিভ করার পরে ওয়াই স্কোয়ার প্লাস 1 মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 এইটা আসলো। এইটা কিন্তু ইকুয়েশন নাম্বার 2 নয়। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল সেখানে এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 2 নয়। তাহলে এই ইকুয়েশনটায় এক্সট্রা কি আছে ইকুয়েশন নাম্বার 2 ছাড়া, 2 এর বাদেও ইকুয়েশন নাম্বার 2 এর সঙ্গে এই 1টা কিন্তু ছিল না। ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ছিল, কিন্তু এই 1টা ছিল না। কিন্তু ওয়াই লার্জের জন্য এই 1টা ফ্যাক্টর করবে না। সেই 1টাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমরা কিন্তু ইকুয়েশন নাম্বার 2 তে আবার ব্যাক করে যাব। সুতরাং এই যে সলিউশনটা ধরা হলো ইকুয়েশন 3 তে psi x ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এটা কিন্তু ভ্যালিড, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশনটা ঠিকঠাকই হয়েছে। এটার দ্বারা ইকুয়েশন নাম্বার 2টা কিন্তু স্যাটিসফাইড হয়েছে, কারণ আমরা ইকুয়েশন নাম্বার 2 তে আবার ব্যাক করে গেছি এই সলিউশনটা বসানোর পরে বা ডাবল ডেরিভেটিভ করার পরে। সুতরাং এটা ভ্যালিড সলিউশন। কিন্তু এটা এই সলিউশনটা টিকবে কখন, যদি ওয়াই লার্জ হয়। কিন্তু ওয়াই তো ছোটও হতে পারে, এটা স্মলও হতে পারে এবং ইন্টারমিডিয়েটও হতে পারে। সেই জন্য আমরা বলছি যে এই যে অ্যাসিম্পটোটিক সলিউশন যেটা ওয়াই লার্জের জন্য সেটা তো আছেই, তার সঙ্গে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর নেওয়া হয়েছে, মাল্টিপ্লাইড বাই সাম ফাংশন অফ ওয়াই কল্ড এইচ ফাংশন অফ ওয়াই। এই ফাংশনটা নতুন করে এখানে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। যে ইকুয়েশন বা সলিউশনটা 4 নাম্বার ইকুয়েশন দ্বারা বোঝানো হচ্ছে এবং 4 নাম্বার ইকুয়েশনটা মনে করা হচ্ছে এইটা হচ্ছে ফাইনাইট একটা সলিউশন, যে সলিউশনটা ওয়াই লার্জ বা ওয়াই স্মল ওয়াই ইন্টারমিডিয়েট সবগুলোর জন্যই কাজ করবে। তাহলে অ্যাসিম্পটোটিক সলিউশন যেটা একটা রিজিয়নের জন্য হয়েছিল, সেই অ্যাপ্রক্সিমেট সলিউশনটাকে আমরা এখানে একটা ওয়াই এর ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাট ইজ এইচ ফাংশন অফ ওয়াই। এইটা ইয়েট আননোন, পরে এটাকে বার করা হবে যে এই ফাংশনটা কি ধরনের ফাংশন। তাহলে কিন্তু মনে রাখতে হবে এই ওয়াইটা এইচ ওয়াইটা যাই হোক, ওয়াই টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে এই টোটাল যে সলিউশন 4 নম্বর সলিউশন এটা যেন 0 হয়ে যায়। এটা প্রপার্টি অফ এ ওয়েল বিহেভ ফাংশন। আমরা প্ল্যানিংটা করে নিয়েছি যে 4 নাম্বার ইকুয়েশনটাই হবে আমাদের সলিউশন এবং সেটা অল স্পেস সলিউশন, সমস্ত জায়গার জন্য, সমস্ত রিজিয়নের জন্য, সমস্ত ফাইনাইট বা ইনফাইনাইট সমস্ত
ওয়ার লিমিটের জন্য বা এক্সেল লিমিটের জন্য এই ধরনের সলিউশন ঠিকঠাক ফিট করবে বলে আমরা ধরে নিচ্ছি। এইবার এই যে ইকুয়েশন 4 যে সলিউশনটা, এইটা 1 নম্বরের মধ্যে বসিয়ে দিলে কি হবে? 1 নম্বর ইকুয়েশনটা আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে সরাসরি পাওয়া গেছিল, কোনো অ্যাপ্রক্সিমেশন না করে। এর মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে আমাদের যে নতুন সলিউশন, যেটা ধরে নেওয়া হলো এবং যেটা অল স্পেস সলিউশন হবে, সেইটা আমরা বসিয়ে দিলাম। সাবস্টিটিউট করার পরে এই যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, যেটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেড সলিউশন বলে আগে দেখা গেল, সেই টার্মটা এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র এইচ আছে। আর এইচ এর সলিউশনটা আমরা এখনো জানি না, যেটা আমাদের বার করতে হবে। তো এতে ভালোই হলো, এতে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 যদি না থাকে তাহলে সুবিধাই হবে এইচ বার করতে, এবং এইচটা বার করাই আমাদের হচ্ছে এখন মূল লক্ষ্য। ইকুয়েশন নাম্বার 5 খুব সহজে সলভ করা যাবে না, সেই জন্য আমরা বুঝতে পারছি এটা সিরিজ সলিউশনের যে দিকে যাব। আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখবো যে ইকুয়েশন নাম্বার 5 হচ্ছে হারমাইট ইকুয়েশন, এবং এই হারমাইট ইকুয়েশনের সলিউশন ইকুয়েশন 6 এর মতো হতে পারে, এবং যেটা হচ্ছে সিরিজ। তাহলে এইচ যে ইয়েটা নোন ফাংশন অফ ওয়াই, সেইটা আমরা ধরে নিলাম যে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি n y টু দি পাওয়ার n, যেখানে একটা বিরাট সিরিজ ধরে নেওয়া হয়েছে, এবং এই nটা ইনফিনিটি পর্যন্ত বাড়তে পারে, যেখানে nটা 0 থেকে 1 2 করে বাড়তে থাকবে। তাহলে একটা বিরাট সিরিজ, যে সিরিজটার সমস্যাটা হচ্ছে সামনে যে কনস্ট্যান্ট গুলো পাওয়া যাবে, অর্থাৎ a0 a1 a2 a3, এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এই যে প্রচুর কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট আমাদের খুঁজে বার করতে হবে। এই 6 নম্বর ইকুয়েশনটা আমরা যদি 5 নম্বর ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিই, তাহলে নেক্সট এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এই ইকুয়েশনটা পাওয়া যাবে যেখানে ডাবল ডেরিভেটিভ করার ফলে ওয়াই এর পাওয়ার n ছিল এবং এর পাওয়ার n-2 হয়ে গেল। সিঙ্গেল ডেরিভেটিভ করলে কি হবে? সিঙ্গেল ডেরিভেটিভ এখানে করা আছে dh dy 5 নম্বর ইকুয়েশনে, y এর পাওয়ার n-1 হয়ে যাবে, কিন্তু সামনে একটা y মাল্টিপ্লিকেশন করা আছে, সেই জন্য আলটিমেটলি n-1 হলেও +1 করলে এটা কিন্তু y টু দি পাওয়ার n ই হয়ে যাবে। আর থার্ড যে টার্ম, সেটা তো খুব সুবিধা, সেটাতে কোনো ডেরিভেটিভের ব্যাপার নেই, সুতরাং এটা অ্যাজ ইউজুয়াল পুট করে দেওয়া হয়েছে। এখানে আমাদের পাওয়ার গুলো বিভিন্ন রকম হয়ে গেল, বিশেষ করে ফার্স্ট টার্মটাই n-2 দেখা যাচ্ছে, সেকেন্ড টার্মটা নিয়ে প্রবলেম নেই n, থার্ড টার্মটাও n। এই পাওয়ার গুলোকে যদি আমরা এক করতে পারি, তাহলে আমাদের কোএফিসিয়েন্ট গুলো an যে কোএফিসিয়েন্ট, সেগুলো বার করতে সুবিধা হবে। এর জন্য আমরা কি করলাম, এই প্রথম টার্মটাই n-2 ইকুয়াল টু k ধরে নিলাম। এখানে n-2 যদি k ধরে নেওয়া হয়, তাহলে এই কেটা হবে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু -2 আর -1 বসালে এই টার্মটা, এই যে ফার্স্ট টার্মটা, এই টার্মটা 0 হয়ে যায় ফর -2 এবং -1, এই দুটো ভ্যালুর জন্যই কিন্তু এখানে বসিয়ে দেখলে বোঝা যাবে ব্র্যাকেটের টার্মগুলোর মধ্যে। তাহলে -2 এবং -3 এর জন্য 1 এর জন্য এই টার্মগুলো যেহেতু 0 দিয়ে দেবে, 0 কন্ট্রিবিউশন এখানে অযথা রেখে লাভ নেই, সেই জন্য কে ইকুয়াল টু আলটিমেটলি -2 থেকে ইনফিনিটি নয়, 0 থেকে ইনফিনিটি লিখে দেওয়া আছে। দ্বিতীয় টার্মে যেহেতু পাওয়ার y টু দি পাওয়ার n ই আছে, সুতরাং n ইকুয়াল টু k বসানো হলো, এবং এটা একই রকম আছে, কোনো প্রবলেম এখানে নেই, n এর জায়গায় জাস্ট k বসিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়টা একই রকম, y টু দি পাওয়ার n আছে বলে n এর জায়গায় জাস্ট k বসিয়ে দেওয়া হলো। এতে কি হলো, লাভ কি হলো, সমস্ত তিনটে টার্মেরই y এর মাথায় k বসে আছে, অর্থাৎ y এর পাওয়ার এখানে k রয়েছে। সুতরাং y টু দি পাওয়ার k লাস্ট লাইনে কমন নেওয়া হলো, এবং আমরা বুঝতেই পারছি যে এই ইকুয়েশনটার RHS ইকুয়াল টু 0। RHS যদি 0 হয়,
ওয়াই টু দি পাওয়ার কে আমরা যদি প্রথমে বলি যে জিরো, তাহলে সলিউশনটাই জিরো হয়ে যাবে। সুতরাং সলিউশন জিরো একটা ট্রিভিয়াল সলিউশন। সেক্ষেত্রে আমরা ওই টার্মটাকে নেব না, ট্রিভিয়াল সলিউশন আমরা বাদ দেব। থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোএফিসিয়েন্টের টার্ম আছে, যেখানে কোএফিসিয়েন্টের ভ্যালু এ কে প্লাস টু আর এ কে, এই ধরনের টার্মগুলো রয়েছে, এই থার্ড ব্র্যাকেটের টার্মটাকে আমরা জিরো করে দেবো। সেক্ষেত্রে আমরা আরএইচএস এর সঙ্গে মিল খুঁজে পেতে পারি। তাহলে দুই পাশ যদি আমরা এলএইচএস আরএইচএস ইকুয়েট করে থার্ড ব্র্যাকেটের টার্ম ইন্ডিভিজুয়ালি যদি আমরা জিরো করে দিই, ইন্ডিভিজুয়ালি বলতে আমরা কে ইকুয়াল টু জিরোর জন্য, কে ইকুয়াল টু ওয়ানের জন্য, কে ইকুয়াল টু থ্রির জন্য, সমস্তগুলোর জন্য কে যা যা ভ্যালু আছে সবার জন্য এই থার্ড টার্মটা যদি জিরো করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 7। যে ইকুয়েশন নাম্বার 7, এইটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কে সঙ্গে এ কে প্লাস টু এর রিলেট করা আছে, এবং কেউ যদি কে এর ভ্যালু 1 লেখে তাহলে এখানে A3 পেয়ে যাবে, কেউ যদি এখানে A3 লিখে দেয় তাহলে A5 পেয়ে যাবে, A5 লিখলে 7 পাওয়া যাবে। সুতরাং একটা অড ভ্যালু যদি কেউ বলে দেয়, A1 এর ভ্যালু যদি কেউ বলে দেয়, বা বাউন্ডারি কন্ডিশন থেকে কেউ যদি বার করে নিতে পারে, তাহলে সমস্ত অড কোএফিসিয়েন্টস ইকুয়েশন নাম্বার 7 থেকে বার করে দেওয়া যাবে। একই রকম ভাবে যদি কেউ A0 এর ভ্যালু বার করতে পারে, তাহলে সমস্ত অড নয় ইভেন কোএফিসিয়েন্ট গুলো সে বার করে দিতে পারে। তাহলে আমাদের দুটো ইনফরমেশন দরকার, দুটো কোএফিসিয়েন্ট মাত্র দরকার, সেখান থেকে সমস্ত কোএফিসিয়েন্ট গুলো জেনারেট করা যেতে পারে। তাহলে দুটো কোএফিসিয়েন্ট কি, একটা A0 একটা A1, একটা অড একটা ইভেন, পেলেই আমরা সমস্ত কোএফিসিয়েন্টস পেয়ে যাব। তাহলে আননোন যে কোএফিসিয়েন্টের সংখ্যা এই রিলেশনের আগে পর্যন্ত ছিল ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি সংখ্যক আননোন কোএফিসিয়েন্ট সেখানে ছিল। ইকুয়েশন নাম্বার 7 পাওয়ার পরে কাজটা সহজ হয়ে গেল। মাত্র দুটো কোএফিসিয়েন্ট আমরা যদি ইনিশিয়াল কোএফিসিয়েন্ট আমরা যদি জানতে পারি, তাহলে সমস্ত কোএফিসিয়েন্ট এই ইকুয়েশন নাম্বার 7, এটাকে বলে রিকারেন্স রিলেশন, এই রিকারশন ফর্মুলা বা রিকারেন্স রিলেশন এখান থেকে আমরা বার করে নিতে পারব। এবার সেই জন্য যেহেতু অড আর ইভেনটাকে আলাদা করে বার করতে হবে, অড যদি আমরা একটা পাই তাহলে সমস্ত অড গুলোকে বার করা যাবে, ইভেন পেলে ইভেন গুলোকে বার করা যাবে। যে কোনো একটা এ পেলেই A0 যদি পাই, A2 A4 এগুলো পাওয়া যাবে। সেই জন্য ইভেন্টটাকে আমরা আলাদা করে লিখলাম। আমরা হারমাইট ইকুয়েশনের যে এইচ ফাংশনটা, অর্থাৎ হারমাইট পলিনোমিয়ালটা, আমরা ইভেন্ট গুলোকে প্রথমে লিখে নিলাম, অড গুলোকে পরে লিখে নিলাম, এবং ওয়াই কমন নিলে কি হবে, এই যে ব্র্যাকেটের টার্মটা, এটা হতে পারে কোএফিসিয়েন্ট গুলো আলাদা A1 A3 A5, কিন্তু এটা ইভেনের মতোই দেখতে যদি আমরা ওয়াই এর পাওয়ার গুলোকে কনসিডার করি। এখানে যেমন ওয়াই টু দি পাওয়ার 0, প্রথমে A0 এর সঙ্গে, এখানে A1 এর সঙ্গে ওয়াই টু দি পাওয়ার 0, তারপরে A2 এর সঙ্গে ওয়াই স্কোয়ার, এখানে A3 এর সঙ্গে ওয়াই স্কোয়ার, A4 এর সঙ্গে ওয়াই টু দি পাওয়ার 4, A5 এর সঙ্গে ওয়াই টু দি পাওয়ার 4, এরকম ভাবে চলছে। সুতরাং ওয়াইটা কমন নিলে যেন মনে হচ্ছে এটা ইভেনের সঙ্গে ব্র্যাকেটের টার্মটা অনেকটা একই রকম হলো, সেই জন্য এখানে কমন নেওয়া হয়েছে ওয়াইটা। এবার আমাদের এনার্জি আইগেন ভ্যালু, আমরা বলেছিলাম ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পেয়েছিলাম এনার্জি অফ এ হারমোনিক অসিলেটর ইজ কন্টিনিউয়াস, কোনো ডিসক্রিটাইজেশন সেখানে ছিল না। সেই এনার্জিটা এখানে বার করে দেখি যে কি হয়। আমরা আবার সেই রোড ম্যাপের দিকে যাচ্ছি, কারণ টেস্ট করে নিই যে কে যদি বেড়ে যায় তাহলে পাওয়ার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই এইচ এর যে ফাংশনটা বা এই পলিনোমিয়ালটার ভ্যালু কিন্তু বেড়ে যাবে। সেই জন্য আমরা খুব বড় ভ্যালু নিয়ে দেখি যে কে ইকুয়াল টু ইনফিনিটি হলে এটা আমাদের ফিজিক্যাল রিয়েলাইজেশনের সঙ্গে সলিউশনটা মিলবে কিনা। যদি আমরা বেশি পাওয়ার এগুলোকে আমাদের ফিজিক্যাল রিয়েলাইজেশনে ফিট করতে পারি, তাহলে কম পাওয়ার গুলোকে ফিট করতে কোনো অসুবিধা হবে না, কারণ কম পাওয়ার গুলো অত তাড়াতাড়ি এক্সপ্যান্ড করে না। তাহলে বেশি পাওয়ার এগুলোকে যদি আমরা ফিট করতে পারি, সেই জন্য আমরা আগেই কে টেন্স টু ইনফিনিটি ভেরি লার্জ এরকম একটা ভ্যালু আমরা ধরে নিয়ে আমরা এই
7 নাম্বার রেকারশন ফর্মুলাকে অ্যাপ্রক্সিমেট করে ফেলছি। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করছি। অ্যাপ্রক্সিমেট খুবই সহজে করা যেতে পারে। আমরা যদি নিউমারেটর ডিনোমিনেটরকে কে দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখবো যে 2 হচ্ছে, এখানে ওপরে আমি নিউমারেটর বলছি, 1/k হচ্ছে, ল্যামডা বাই কে হচ্ছে, এবং কে টেন্স টু ইনফিনিটি যদি লিখি তাহলে 2টা থাকছে, 1/k-টা টেন্স টু 0 হয়ে যাচ্ছে, ল্যামডা বাই কে টেন্স টু 0 হয়ে যাচ্ছে। আর এর নিচের ভ্যালুটাকেও যদি একই রকম ভাবে আমরা এরকম মাল্টিপ্লিকেশন করে ফেলি, অর্থাৎ k² + 3k + 2 এই ধরনের টার্ম আসবে, তো সেটাকেও যদি আমরা কে দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ফার্স্ট টার্মটা আসে k² কে ভাগ করলে কে আসবে, তারপরে 3k কে ভাগ করলে শুধু 3 আসবে, আর 2k যদি আমরা কে দিয়ে ডিভাইড করে দিই তাহলে 2/k আসবে। k টেন্স টু ইনফিনিটি করলে প্রথম যে k²/k সেই k ভ্যালুটা থেকেই যাবে, তারপরে 3/k, সরি, শুধু 3 আসবে, তার মানে সেইটা থেকে যাবে, শুধু 3 আসা মানে আমাদের এখানে রেজাল্টটা নিচের হচ্ছে, আর লাস্ট টার্ম যেটা সেটা হচ্ছে 2/k, 2/k-টা 0 হয়ে যাবে যদি k-টা ইনফিনিটি করে দিই। তাহলে এরকম ভাবে আমরা অ্যাপ্রক্সিমেট করলে নিচের ভ্যালুটা পাওয়া যাবে k + 3 যদি k টেন্স টু ইনফিনিটি করে দিই। তাহলে k + 3 যদি আমরা এখানে পাই, k-টা লার্জ হলে k এর সঙ্গে আমরা 3 যদি অ্যাড করি বা মাইনাস করি বা হোয়াট এভার যাই করি, একটা বড় সংখ্যার সঙ্গে যদি একটা ছোট সংখ্যা আমরা ডিজিট যদি যোগ বা বিয়োগ যাই করি, কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে 3টাকে নেগলেক্ট করো, নেগলেক্ট করলে শুধুমাত্র পড়ে থাকবে k, আর উপরে কত পড়ে আছে? শুধু 2। তাহলে ওপরে 2, নিচে k। তাহলে অ্যাপ্রক্সিমেট করার কায়দা হচ্ছে এই ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করতে হবে, উপরেরটা তো ঠিকই আছে, এটাকে কে দিয়ে ভাগ করতে হবে, ডিনোমিনেটরকেও কে দিয়ে ভাগ করতে হবে, কে টেন্স টু ইনফিনিটি, এটা বসিয়ে দেখতে হবে যে কোন কোন টার্ম গুলো 0 আসছে সেটা দেখে নিতে হবে। আর যোগ করলে কে এর সঙ্গে একটা যদি 3 বা ওই ধরনের ছোটখাটো সংখ্যা যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কিছুই প্রায় পাওয়া যাবে না, কেই পাওয়া যাবে। সেই জন্য এটার ভ্যালু হচ্ছে 2/k ইজি। তাহলে কে লার্জের জন্য যে পরের জাস্ট নেক্সট কোএফিসিয়েন্টটা, অর্থাৎ এই যে এখানে 3 এর পরে 5 আসছে, এখানে 0 এর পরে 2 আসছে, 2 এর পরে 4 আসছে, এই যে দুটো অ্যাডজাসেন্ট কোএফিসিয়েন্ট অড বা ইভেন এর ক্ষেত্রে এই দুটোর যে ডিভিশন করার পরে 2/k আসার কথা হারমাইট পলিনোমিয়ালের ক্ষেত্রে। এবার আমরা হঠাৎ করে অন্য জায়গায় চলে যাচ্ছি, এটা একটা গেস। এই ইকুয়েশন নাম্বার 8 এর পরে একটা গেস করা হচ্ছে যে দেখি তো এই এক্সপোনেনশিয়াল y² এই ফাংশনটা যদি এই পলিনোমিয়ালের মতো রেজাল্ট দেয়, সেরকম ভাবে চেক করা হচ্ছে। তাহলে এক্সপোনেনশিয়াল y² এইটাকে টেলর সিরিজে ভাঙলে যেটা হবে সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 9। 9-এর এই সিরিজটা পাওয়া যাবে টেলর সিরিজ ভেবে। এটা এখান থেকে শুরু করা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল y² এর সঙ্গে এই যে পলিনোমিয়াল বা তার সিরিজের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটা এটা গেস করা হয়েছিল, সেটা দিয়ে এখানে দেখা হচ্ছে। ইকুয়েশন নাম্বার 9 এর পরে এক্সপোনেনশিয়াল y² ইকুয়েশন নাম্বার 9 এটা সিরিজ দিল, সেই সিরিজটা কি হারমাইট পলিনোমিয়ালের যে সিরিজ পাওয়া গেল সেই সিরিজের মতো, ইভেন সিরিজ বা অড সিরিজের মতো, সেটাই এখানে চেক করা হচ্ছে। হারমাইট পলিনোমিয়াল যদি হয় তাদের কোএফিসিয়েন্টের রেশিও ইকুয়েশন নাম্বার 8 বলে দেয় যে কে লার্জ হলে তাদের কোএফিসিয়েন্টের রেশিও এরকম হবে। তাহলে এক্সপোনেনশিয়াল y² কে আমরা যদি টেলর সিরিজে ভাঙি এবং সেটারও যদি আমরা কোএফিসিয়েন্ট গুলোকে ডিভাইড করে দেখে নিই যে লার্জ কে এর জন্য এরকম ভ্যালু আসছে, তাহলে ইভেন এবং অড হারমাইট পলিনোমিয়ালের যে সিরিজ সেটা এক্সপোনেনশিয়াল y এর সঙ্গে আমরা ইকুয়েট অথবা ইকুয়াল করতে পারবো। এখানে ইকুয়েশন নাম্বার 9-এ এক্সপোনেনশিয়াল y² একটা কোএফিসিয়েন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 1/k/2 ফ্যাক্টোরিয়াল। যদি পরপর দুটো কোএফিসিয়েন্টের ভাগফলকে আমরা এই ইকুয়েশন নাম্বার 8 এর মধ্যেই চেক করে নিই, যে 0, 2, 4 এখানে কিন্তু
ইভেন নাম্বারে দেওয়া আছে। তাহলে পরপর দুটোকে আমাদের চেক করতে হবে কে লার্জের জন্য। তাহলে এই কে কোএফিসিয়েন্টের পরের কোএফিসিয়েন্টটা কত হবে k+2, তারপরে কোএফিসিয়েন্টটা কত হবে k+4, এরকম ভাবে চলতে থাকবে, 2 করে বাড়তে থাকবে। এখানে কি করা হলো, আমরা এই k+2 ফ্যাক্টোরিয়াল নিলাম এবং তারপরের k/2 ফ্যাক্টোরিয়াল নিলাম এবং k এর জায়গায় লিখে দিলাম k+2, অর্থাৎ নেক্সট দুটো বা নেক্সট কোএফিসিয়েন্ট এটা আমরা নিলাম, k এর জায়গায় k+2 নিউমারেটরে রাখা হয়েছে এবং ভাগ করা হয়েছে। তাহলে টেলর সিরিজের এক্সপোনেনশিয়াল ওয়াই স্কোয়ারের যে টেলর সিরিজ আছে তার কোএফিসিয়েন্ট গুলো ভাগ করে আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাপ্রক্সিমেশন করে দেখতে পাচ্ছি রেজাল্টটা কিন্তু একই আসছে 2y কে, যেটা হারমাইট পলিনোমিয়ালের ইভেন সিরিজ বা অড সিরিজের সঙ্গে মিলে যায় কে লার্জের জন্য। এখানে অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে k+2 +1, এই +1টাকে আমরা নেগলেক্ট করতে পারি, সেক্ষেত্রে 2y কে আসবে। তাহলে বোঝা গেল যে হারমাইট পলিনোমিয়ালের যে সিরিজ, সেই সিরিজের সঙ্গে এক্সপোনেনশিয়াল ওয়াই স্কোয়ার এই সিরিজের একটা মিল রয়েছে। তার কারণ হচ্ছে তাদের কোএফিসিয়েন্ট গুলোর রেশিও কে লার্জের জন্য মিলে যাচ্ছে, অন্তত লার্জ কে এর জন্য এক্সপোনেনশিয়াল ওয়াই স্কোয়ার হারমাইট পলিনোমিয়ালের সিরিজের সঙ্গে ফিট করতে পারে। সেই জন্য এখানে লেখা হচ্ছে ইভেন সিরিজটা হারমাইট পলিনোমিয়ালের ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু y স্কোয়ার, যেটা আমরা রেশিও চেক করে দেখেছি। তাহলে এইবার যদি লার্জ কে এর জন্য সাই ইকুয়াল টু আমরা এরকম লিখে দিই যে এক্সপোনেনশিয়াল, এটা তো আমাদের সলিউশনে পাওয়া গেছিল, এক্সপোনেনশিয়াল -y²/2 মাল্টিপ্লাইড বাই হারমাইট পলিনোমিয়াল, এটা পাওয়া গেছিল সলিউশন, এটা পার্টিকুলার সলিউশন, এটা পাওয়া গেছিল, জেনারেল সলিউশন নয়। জেনারেল সলিউশন হতে গেলে আমরা সামেশন নেব। যাই, তাহলে এখানে e² আমরা লিখে দিলাম এইচ এর জায়গায়। এইচ এর জায়গায় কেন e² লিখলাম, কারণ আমরা দেখেছি যে লার্জ কে এর জন্য hy আর e² আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। এটা করলে সলিউশনটা অনেক সোজা হয়ে যায়। আর যদি অড হয়, অড হলে আমরা দেখেছি একটা y এক্সট্রা রয়েছে এখানটায়, সেই ওয়াইটাই এখানে ইভেনের সঙ্গে চলে আসবে, একটা এক্সট্রা ওয়াই এখানে চলে আসবে, কোএফিসিয়েন্ট গুলো বড়জোর পাল্টাতে পারে। কিন্তু এই সলিউশনটা অ্যাকসেপ্টেবল নয়। তাই লার্জ কে এর জন্য দেখলাম যে এই যে সাই নতুন যে পাওয়া গেল সেটা অ্যাকসেপ্টেবল সলিউশন নয়। সুতরাং যে সলিউশন নিয়ে আমরা এত আলোচনা করছি সেইটাই দেখা গেল যে লার্জ কে এর জন্য ফিট করছে না আমাদের ফিজিক্যাল রিয়ালাইজেশনের সঙ্গে। কেন অ্যাকসেপ্টেবল নয়? কারণ ওয়াই লার্জ হলেই এই সাইটা ডাইভার্জ করে যাবে, ইনফিনিটির দিকে চলে যাবে। তো ওয়াই টেন্স টু ইনফিনিটি হলে সাই টেন্স টু 0 হওয়ার কথা, সেরকম হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তাহলে সেটা ইভেন হোক বা অড হোক, এই দুটো কেসেই দেখলাম এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। সেজন্য আমাদের নতুন করে আবার ভাবতে হবে যে এই সলিউশনটা, এই যে প্রথমে যে সলিউশনটা 6 নম্বর ইকুয়েশন নেওয়া হয়েছিল, এই সলিউশনটার মধ্যে কোনো কাটছাট করা যায় কিনা। এই যে সিরিজটা রয়েছে, এই সিরিজটা কোথাও যদি আমরা ট্রাঙ্কেট করে দিতে পারি, কেটে দিতে পারি সিরিজটার লেজ, এরপরে আর ওয়াই বাড়তে পারবে না, বা সিরিজে দেখা গেল 100তম a100 এর পরে আর ভ্যালুগুলো নেই, যদি এরকম হয় তাহলে একমাত্র অ্যাকসেপ্টেবল সলিউশন পাওয়া যাবে। তাহলে ইকুয়েশন নাম্বার 6, এইটার যে ইনফাইনাইট সিরিজ রয়েছে এখানে দেখা যাচ্ছে, সেইটা যদি ফাইনাইট সিরিজ হয়, ইনফাইনাইট না হয়, তাহলেই একমাত্র এই সলিউশনটাকে কাজে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি y টেন্স টু ইনফিনিটি হলে মাথায় রাখবো যেন ওই সিরিজটির ভ্যালু 0 দেয়।
তাহলে সিরিজকে আমরা টার্মিনেট করতে চলেছি। যে সিরিজটা যদি একটা সময় গিয়ে জিরো হয়ে যায়, তাহলে নেক্সট যে ভ্যালুগুলো বা নেক্সট যে সিরিজের কোএফিসিয়েন্ট গুলো সবাই জিরো হয়ে যাবে। আমরা দেখেছি রেকারেন্স রিলেশনে, আমরা যদি এখানে এ কে এটাকে কে টার্মটাকে যদি জিরো করে দিতে পারি, তাহলে নেক্সট টার্মগুলো সব জিরো হয়ে যাবে। এরকম যদি একটা অবস্থা হয়, তাহলে এ কেটাকে তো আর জিরো করতে পারছি না। আমরা এই যে সামনের অংশটা এটা যদি জিরো করে দিতে পারি, অর্থাৎ নিউমারেটরকে যদি জিরো করে দিতে পারি, তাহলে সিরিজ সেখানে বন্ধ হয়ে গেল এবং তার নেক্সট ভ্যালুগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে কোনো একটা পার্টিকুলার কে এর জন্য, সে কে ইকুয়াল টু 4 এর জন্য এই উপরের ভ্যালুটা জিরো হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে, কে 6 কে ইকুয়াল টু এখানে A6 জিরো হয়ে যাবে। A6 যদি জিরো হয়, তাহলে এখানে আমরা A6 বসাবো, A8 জিরো পাবো, পরেরগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে এরকম ভাবেই একটা পার্টিকুলার কে এর জন্য আমরা জানি না এখনো পর্যন্ত যে কোন ক্ষেত্রে কোন কে এর ভ্যালুটার উপরে নিউমারেটরকে জিরো করে দেবে, সেই জন্য এই পুরোটা ধরে জিরো লিখে দেওয়া হবে। বলা হচ্ছে the series can be terminated by selecting lambda in such a way that from equation 7 আমরা দেখেছি এর আগে, এই যে ইকুয়েশন রেকারেন্স রিলেশন, ইকুয়েশন 7 এর যে নিউমারেটর এটাকে আমরা জিরো করে দিচ্ছি পার্টিকুলার কে এর জন্য, সব কে এর জন্য নয়, পার্টিকুলার কোনো একটা কে ভ্যালুর জন্য। এবং সেই কেটাকে বলা হচ্ছে এন, সেই কে এর ভ্যালু হচ্ছে এন, একটা অন্য ইন্টিজার, সেটা হচ্ছে এন বলে ধরে নেওয়া হচ্ছে। তাহলে 2n প্লাস 1 মাইনাস ল্যামডা, কে এর ভ্যালু যখন n হবে তখন এটা জিরো, সুতরাং তার পরের কোএফিসিয়েন্টগুলো সব জিরো হবে। তো সেক্ষেত্রে আমরা 2n প্লাস 1 ইকুয়াল টু ল্যামডা পেয়ে যাবো। আর ল্যামডার ভ্যালু আমরা এর আগে ধরেছিলাম, এটা ধরে নেওয়া কনস্ট্যান্ট। প্রথমে ইকুয়েশনটাকে কম্প্যাক্ট ফর্মে লেখার জন্য আমরা ল্যামডাকে কত ধরেছিলাম, 2e বাই h কাট ওমেগা। তাহলে আমরা একটা সলিউশন পাবো, যে সলিউশনটাকে আমরা ওয়েল বিহেভ ফাংশন বলতে পারবো, কারণ ওই ওয়েল বিহেভ ফাংশনটাকে আমরা ইনফিনিটির দিকে নিয়ে যেতে দেবো না, বা ফাংশনটার ভ্যালু ডাইভার্জ করবে না, যদি আমরা সিরিজটাকে ট্রানকেট করতে পারি। তাহলে ইকুয়েশন নাম্বার 10 এই আগের ইকুয়েশনটা থেকে পাওয়া গেল, এখান থেকে ই বার করলেই হয়ে যাবে। আমরা যদি এখানে এইচ কাট ওমেগাকে উপরে দিয়ে দিই আর 2টাকে যদি নিচে দিয়ে দিই, তাহলে আমরা এখানে এনার্জি আইগেন ভ্যালু পেয়ে যাব। এবং এনার্জি আইগেন ভ্যালু ইকুয়েশনটা পাওয়া গেল ইকুয়েশন নাম্বার 10, যেখানে n ইকুয়াল টু 0, 1, 2 সবই হতে পারে। সুতরাং এই ইটা এনার্জিটা ডিপেন্ড করছে এন এর উপরে, এবং এন এর লোয়েস্ট ভ্যালু হতে পারে হাফ এইচ কাট ওমেগা। দিস ইজ দ্য লোয়েস্ট এনার্জি ভ্যালু অফ LHO। নেক্সট ভ্যালু 3/2 এইচ কাট ওমেগা, তারপরের এক্সাইটেড স্টেট হচ্ছে 5/2 এইচ কাট ওমেগা, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এনার্জির একটা মিনিমাম ভ্যালু আছে এবং সেটা হচ্ছে হাফ এইচ কাট ওমেগা। নেক্সট এক্সাইটেড স্টেট হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা। বিটুইন 3/2 এইচ কাট ওমেগা অ্যান্ড হাফ এইচ কাট ওমেগা দেয়ার ইজ নো স্টেটস, অর্থাৎ এনার্জিটা এখানে ডিসক্রিট। হারমোনিক অসিলেটরে এনার্জি 3/2 এর আর হাফ এইচ কাট ওমেগার, 3/2 এইচ কাট ওমেগা এবং হাফ এইচ কাট ওমেগা এর মাঝামাঝি হতে পারে না। এটা আমরা এখান থেকে পাচ্ছি এনার্জি আইগেন ভ্যালু থেকে। এবং এটা কোন প্রয়োজনে, কারণ এটা ফিজিক্যালি রিয়ালাইজেবল এবং অ্যাকসেপ্টেবল একটা সলিউশন পাওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছে। যদি শুধুমাত্র আমরা ম্যাথমেটিক্স করতাম, ফিজিক্যালি রিয়ালাইজেবল কোনো সলিউশন না খুঁজতাম, সেক্ষেত্রে আমরা সিরিজকে ট্রানকেট করাতে আমরা যেতামই না। সেক্ষেত্রে আমাদের হার্মাইট পলিনোমিয়াল সলভ করলে যেটা হতো, হার্মাইট ইকুয়েশন সলভ করলে যা হতো সেটাই হতো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সবসময় ফিজিক্যাল সিচুয়েশনের দিকে মাথায় রাখতে হবে যে প্রবাবিলিটি যেন ইনফিনিটি না হয়ে যায়। সেইটার জন্য আমরা এত কাণ্ড করছি বা এত কঠিন হয়ে যাচ্ছে প্রবলেমটা। আমরা এনার্জি আইগেন ভ্যালুগুলো পেলাম, এবার আমরা ওয়েভ ফাংশনের দিকে যাব, যে ওয়েভ ফাংশনগুলো কি করে পাওয়া যেতে পারে। আমরা দেখেছি যে সিরিজ ট্রানকেট করাতে হলে ল্যামডা ইকুয়াল টু 2n প্লাস 1 ধরতে হবে, এবং যাতে পার্টিকুলার এন এর জন্য অথবা কে এর জন্য সিরিজটার ভ্যালুটা বেড়ে না যায় এবং বেড়ে যাবেও না। ইকুয়েশন নাম্বার 5টা হয়ে যাবে, ইকুয়েশন নাম্বার 5 এটা বসিয়ে দিতে হবে, 2n প্লাস 1টা ল্যামডার ভ্যালু,
বসিয়ে দিলে ইকুয়েশন নাম্বার, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 উপরে লেখা আছে, এটা ইকুয়েশন নাম্বার 5 একদম ওখান থেকে আগের থেকে তুলে নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে জাস্ট ল্যামডা ইকুয়াল টু 2n+1 বসালে ল্যামডা -1 হলে 2n হয়ে যাবে। ইকুয়েশন নাম্বার 11 পাওয়া গেল। 11 পাওয়ার পরে এই সলিউশনটা খুব সোজা, কারণ তার কারণ হচ্ছে সোজা একটাই কারণ, তার কারণ হচ্ছে এটা একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমাদের আগে থেকে কষা আছে। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে হারমাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং তার সলিউশনটা হবে হারমাইট পলিনোমিয়াল। তাহলে আমাদের এই যে এইচটা আননোন একটা সলিউশন পাওয়া এখনো পর্যন্ত ছিল, সেটা বোঝা গেল যে এটা হচ্ছে হারমাইট পলিনোমিয়ালি। তার কারণ এইচ ফাংশনটা হারমাইট পলিনোমিয়ালের যে ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা স্যাটিসফাই করেছে, হুইচ ইজ ইকুয়েশন নাম্বার 11। তাহলে এইচটা এখন জানা হলো যে এইচটা হচ্ছে হারমাইট পলিনোমিয়াল। আমরা এখন এতক্ষণ দেখতে পাচ্ছি না এইচটা হচ্ছে পলিনোমিয়াল, এখন বুঝতে পারলাম যে ইকুয়েশনটা হারমাইট পলিনোমিয়ালের যে ইকুয়েশন সেটাই পাওয়া গেল। সুতরাং এইচটা আননোন থাকলো না, নোন হয়ে গেল, এবং হারমাইট পলিনোমিয়ালের যেগুলো আমরা জানি সেই প্রিভিয়াস নলেজ গুলো আমরা ইউজ করব। কিন্তু আমরা প্রথমে যে সলিউশনটা পেয়েছিলাম সেটা ভুলে গেলে চলবে না, ধরে নিয়েছিলাম যেটা ইকুয়েশন নাম্বার 4 কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এই হচ্ছে আমাদের ইকুয়েশন, এটার মধ্যেই আমরা এইচ এর ভ্যালুটা লিখে দেবো, লিখে দিলেই আমরা সলিউশন পেয়ে যাবো। আমরা দেখতে পাচ্ছি যে এই সাইটা কিন্তু এন এর উপর ডিপেন্ড করছে, সুতরাং এখানে সাই এন লিখে দেওয়া হবে। তাহলে এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা নেগেটিভ পাওয়ারে রয়েছে, যেহেতু y টেন্ডস টু ইনফিনিটি হলে যাতে ভ্যালুটাকে ডাইভার্স না করে যায় সাইটা, সেই জন্য রয়েছে। প্লাসটাকে আমরা নিয়ে নিই, দুটো সলিউশন আমরা পেয়েছিলাম, আর বাদ বাকিটা হচ্ছে হারমাইট পলিনোমিয়াল, যেটা আমরা জানি যে কি হবে। কিন্তু সামনের এটা কি এন, এইটা কিন্তু একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, যে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা এন এর উপর ডিপেন্ড করে, সেই জন্য নিচে স্মল এন লেখা হয়েছে। এবং এটা যদি আমরা যেভাবে আমাদের সাইজটা সাই ডি এক্স, আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এটা টোটাল প্রবাবিলিটি দেবে এবং সেটা হবে 1। এই ইকুয়েশন থেকে এটা ডিরাইভ করা হয়েছে এবং এখানে ডেরিভেশনটা দেখানো হয়নি, কিন্তু এন এর ভ্যালু হবে হচ্ছে এই। আর এইচ এন যেটা হারমাইট পলিনোমিয়াল, তার প্রথম কয়েকটা ভ্যালু এখানে দেওয়া আছে, প্রথম কয়েকটা ভ্যালু। কেউ যদি হারমাইট পলিনোমিয়ালের যে ওয়াই এর সঙ্গে রিলেশন সেটা জানতে চায়, তাহলে কোনো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বইতে গিয়ে দেখতে পারে যে হারমাইট পলিনোমিয়ালের ভ্যালু ওয়াই এর সঙ্গে কেমন ভাবে ডিপেন্ড করে। যাই হোক, তাহলে তার মধ্যে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 0, এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3 এরকম যদি বসিয়ে দিই, তাহলে ডিরাইভ করা প্রথম কয়েকটা হারমাইট পলিনোমিয়াল এখানে দেখানো হয়েছে। এই 0টা 1 হয়, h1টা 2y হয়, আর h2 4y² - 2, h3 8y³ - 12y, এরকম ভাবে হবে। এবার এই এইচ এর যে কাণ্ড কারখানা সেটা দেখে বোঝা যাচ্ছে যে এইচটা ইভেন হবে, এইচটা ইভেন হবে, এই যে এইচটা ইভেন ফাংশন, 1টা কিন্তু ইভেন ফাংশন, যদি এনটা ইভেন হয়, আর এনটার ভ্যালু 1, তার মানে এনটা অড, ফাংশনটা অড। h2 একই রকম ভাবে n ইকুয়াল টু 2, মানে এটা ইভেন, নাম্বারটা যদি ইভেন হয় তাহলে ফাংশনটাও পলিনোমিয়ালের ভ্যালুটাও কিন্তু ইভেন হয়ে যাবে। তাহলে এইচ এন ইভেন হবে না অড হবে সেটা ডিপেন্ড করবে স্মল এনটা ইভেন না অড তার উপরে। প্রথম কয়েকটা ওয়েভ ফাংশন এখানে আঁকা হয়েছে, এখানে 4টে মাত্র ওয়েভ ফাংশন আঁকা হয়েছে, আমি আরো এলাবোরেটলি দেখাচ্ছি। এখানে প্রথম যে ওয়েভ ফাংশন, এটা বেল শেপড, অর্থাৎ গাউসিয়ান ফাংশনের মতো। কেন গাউসিয়ান ফাংশনের মতো? কারণ কেউ যদি এইচ জিরোর ভ্যালু মানে এন ইকুয়াল টু যদি 0 লিখে দেয়, প্রথমটা তো এন ইকুয়াল টু 0-র জন্য, যেখানে এন ইকুয়াল টু 0 বসালে এনার্জি আইগেন ভ্যালু হয় হাফ এইচ কাট ওমেগা, সেই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেয় এই ফাংশনের মধ্যে, তাহলে এইচ এন ওয়াই হয়ে যাবে 1, পড়ে থাকবে শুধুমাত্র এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর
এবং যে ফ্যাক্টরটা কিন্তু একটা ইভেন ফাংশন। কেন ইভেন ফাংশন? যেহেতু স্কোয়ার রয়েছে। সেই জন্য ইভেন ফাংশন বলে আমরা এক্স ইকুয়াল টু জিরো যদি এই লাইনটাকে চিহ্নিত করি, তাহলে এক্স ইকুয়াল টু জিরোর বাঁ দিকে যেরকম ফাংশনটা দেখতে, ডান দিকেও একই রকম দেখতে। তাহলে ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন, অর্থাৎ প্যারিটিও এখানে ইভেন প্যারিটি। ফাংশনটা প্যারিটি, ইভেন প্যারিটি, দুই দিকে একই রকম দেখতে। নেক্সট হচ্ছে, আমরা যদি এই এন এর ভ্যালু 1 ধরে নিই, অর্থাৎ ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেটাকে এনার্জি হবে 3/2 এইচ কাট ওমেগা। এই গ্যাপটা হয়ে যাবে এইচ কাট ওমেগা, সেটা অন্য ব্যাপার। কিন্তু এখানে দেখো এন ইকুয়াল টু 1 ধরলে এই যে এইচ ওয়াই, সেটার মধ্যে একটা ওয়াই চলে আসছে, এটা হচ্ছে অড প্যারিটি। এই ওয়াই এর প্যারিটি অড, আর এটা সবসময় ইভেন প্যারিটি। এবার অড প্যারিটি আর ইভেন প্যারিটি মাল্টিপ্লিকেশন হচ্ছে। অড আর ইভেন যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে পেয়ে যাব অড। সেই জন্য এন ইকুয়াল টু 1 এর জন্য এখানে অড একটা ফাংশন পাওয়া গেছে। এর বাঁ দিকে একরকম দেখতে, ডান দিকে অন্য রকমের দেখতে। তাহলে এটা কিন্তু অ্যাসিমেট্রিক। আর নিচের গ্রাউন্ড স্টেট ফাংশনটা, এটা কিন্তু সিমেট্রিক ফাংশন। তাহলে এখানে পাওয়া গেল অ্যাসিমেট্রিক ফাংশন, একদিকে নিচু অন্যদিকে উঁচু। পরেরটা আবার একই রকম ভাবে, প্রথমটা n ইকুয়াল টু 0 এর জন্য ইভেন, তারপরটা অড, তারপরটা আবার ইভেন, তারপরটা অড, এরকম ভাবে অল্টারনেটিভলি ফাংশন গুলো চলতে থাকবে। মোর এলাবোরেটলি আমরা এখানে দেখব। এখানে হারমাইট পলিনোমিয়ালস গুলো n ইকুয়াল টু 0 এর জন্য, n ইকুয়াল টু 1 এর জন্য, n ইকুয়াল টু 2 এর জন্য আবার দেখানো হয়েছে। আরো বেশি কয়েকটা হারমাইট পলিনোমিয়ালকে দেখানো হয়েছে। তবে এটার একটা ছন্দ আছে। n ইকুয়াল টু 0 এর জন্য এখানে h0y যেটা 1 হবে, h1y টা 2y হবে। এখানে দেখা যাচ্ছে যে h2y টা 4y স্কোয়ার মাইনাস 2, সবই এখানে ইভেন। আর n ইকুয়াল টু 3 এর জন্য দেখো সবগুলোই অড। এবং পাওয়ারটা এখানে খেয়াল করছো, এই 1 পাওয়ারটা কিন্তু y এর মাথার উপর চলে এসেছে, 2 পাওয়ারটা এখানে চলে এসেছে, 3 পাওয়ারটা চলে এসেছে এখানে, এবং পাওয়ারটা দেখো 2 করে কমেছে। হ্যাঁ, এখানে কমার কিছু নেই, প্রথম দুটোই কমার কিছু নেই, পরেরটা কিন্তু কমেছে। 2 এর থেকে পাওয়ার y পাওয়ার 0 হয়ে গেছে, আর 3 থেকে এখানে কমে গেছে, কমে গিয়ে y টু দি পাওয়ার 1 হয়ে গেছে। পরেরটা দেখো 4 এর থেকে 2, 2 এর থেকে 0, 5 এর থেকে 3, 3 এর থেকে 1, এরকম ভাবে চলতে থেকেছে। করসপন্ডিং যে এনার্জি আইগেন ভ্যালু, সেটাও বার করা যাবে। এবার এই যে 0 পয়েন্ট এনার্জি, আমরা যদি 0 পয়েন্ট এনার্জি দেখি, তাহলে সেটা কিন্তু 0 পয়েন্ট মানে গ্রাউন্ড স্টেট এনার্জি n ইকুয়াল টু 0 বসাতে হবে। সেক্ষেত্রে E0 হয়ে যাবে হাফ এইচ কাট ওমেগা। এবার 0 পয়েন্ট এনার্জি কিন্তু 0 নয়, তাহলে হারমোনিক অসিলেটরের যে এনার্জি, এই যে এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু কখনোই 0 হবে না। লোয়েস্ট এনার্জি একটা থেকেই যাবে, এবং তার জন্য হাফ এইচ কাট ওমেগা সে প্রসেস করবে লোয়েস্ট এনার্জি। এই এনার্জিটা কখনোই 0 করা যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো একটা হারমোনিক অসিলেটরকে একদম 0 কেলভিনেও রাখে, তাহলেও তার এনার্জি কিন্তু 0 হবে না, তার একটা এনার্জি, মিনিমাম এনার্জি প্রসেস করবেই। এই ব্যাপারগুলো, এই যে ফ্রিকোয়েন্সির সঙ্গে যে রিলেটেড হারমোনিক অসিলেটরের ব্যাপারটা, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, তাহলে মিনিমাম এনার্জি প্রসেস বাই হারমোনিক অসিলেটর ইকুয়াল টু হাফ এইচ নিউ। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, এইগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। এবং সে যদি এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে এইচ কাট ওমেগা বা এইচ নিউ, আমরা এইচ কাট ওমেগাকে যদি নিউ এর ফর্মে লিখি, তাহলে এইচ নিউ হয়ে যাবে। তাহলে এইচ নিউ বা এইচ কাট ওমেগা সে অ্যাবজর্ব করতে পারে, অথবা সে রিএমিট করতে পারে। কিন্তু এর থেকে কম এনার্জি বা বেশি এনার্জির ফোটন সে অ্যাবজর্ব বা রেডিয়েট করতে পারবে না। সে এইচ কাট ওমেগার ইন্টিজারে তাকে অ্যাকসেপ্ট করতে হবে বা রিজেক্ট করতে হবে এনার্জি। এটা রেডিয়েশন থিওরির একটা ফান্ডামেন্টাল বিষয়। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স বলেছে যে সে যে কোনো এনার্জি প্রসেস করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে বা রিজেক্ট করতে পারে। এটা ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের ডিসক্রিমিনেশন বা আলাদা।
আমরা প্রথম কয়েকটা হারমোনিক অসিলেটরের নর্মালাইজড ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে সাই 0 মানে n ইকুয়াল টু 0 জন্য এখানে যে কনস্ট্যান্টটা আলফা বাই 4 টু 1/4 আছে, আলফাটা এখানে নিচে লেখা রয়েছে এম ওমেগা বাই এইচ কাট লেখা রয়েছে এম ওমেগা বাই এইচ কাট, আর এখানে ওয়াই দিয়ে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে এক্স দিয়ে শুরু করেছিলাম, সেই জন্য ওয়াই ইকুয়াল টু রুট ওভার আলফা মাল্টিপ্লাইড বাই এক্স। এই যে নর্মালাইজেশন কনস্ট্যান্ট গুলো আমরা দুই ভাবে পেতে পারি। এক তো আমাদের যদি এই যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 এইটা যদি বলে যে এটাকে নর্মালাইজ করো, এটা গ্রাউন্ড স্টেট, তাহলে এটাকে নর্মালাইজ করো, তাহলে আমরা কি করব, সাই 0 স্টার মাল্টিপ্লাইড বাই সাই মাল্টিপ্লাইড বাই ডিএক্স ইন্টিগ্রেশন করব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এই ইন্টিগ্রেশন করার পরে আমরা 1 এর সঙ্গে ইকুয়েট করব, এটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন। এই নর্মালাইজেশন কন্ডিশন থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, সামনে একটা কনস্ট্যান্ট রাখবো, সেই কনস্ট্যান্টটা ইয়েট আননোন, সেইটাই বেরিয়ে আসবে আলফা বাই 4 টু দি পাওয়ার 1/4। এইবার এই আলফাটা তো আমরা নিচে লিখে দিয়েছি এম ওমেগা বাই এইচ কাট, এটা আমরা পাবো, এটা আমরা ইজিলি পেয়ে যাবো। নেক্সট হচ্ছে সাই 1 ওরকম ভাবে কেউ যদি বলে দেয় যে ফাংশনটা হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, তাহলে নর্মালাইজ করো, তাহলে একই রকম ভাবে নর্মালাইজ করা যাবে, করে বার করা যাবে। যদি কেউ সরাসরি বার করতে চায় তাহলে তারও প্রসেস আছে। এটার মধ্যে n ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আমরা কিন্তু ওই ভ্যালুটা এরকম পেয়ে যাব, আলফা বাই 4 টু দি পাওয়ার 1/4। এটার মধ্যে বসাতে হবে, এই ভ্যালুটার মধ্যে বসাতে হবে, n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, তাহলে এখান থেকেও নরমালাইজেশন কনস্ট্যান্ট গুলো আমরা পেতে পারি। কারণ এটা হচ্ছে জেনারেল একটা কনস্ট্যান্ট যেটা n এর জন্য ভ্যারি করবে, আর আমরা আলাদা আলাদা করেও বার করতে পারি। এবার এই যে এখানে গ্রাফটা দেখানো হয়েছে, এটা হচ্ছে পোটেনশিয়ালের গ্রাফ, পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, যেটা এক্স এর সঙ্গে প্লট করা হয়েছে। আর মিনিমাম এনার্জিটা এখানে দেখানো হচ্ছে হাফ এইচ কাট ওমেগা, যার থেকে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি, যার থেকে কম এনার্জি কোনো একটা হারমোনিক অসিলেটর প্রসেস করতে পারে না। n ইকুয়াল টু 1 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা। এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে হাফ, সরি, এইচ কাট ওমেগা বা এইচ নিউ, এটাও তাই, এইচ নিউ, প্রত্যেকটা গ্যাপ সমান। তাহলে ট্রানজিশন এনার্জিটা কত হবে? এইচ কাট ওমেগা। আর জেনারেল ফর্মটা কি, এটা আমাদের মনে রাখতেই হবে, en ইকুয়াল টু n প্লাস 1 n প্লাস হাফ এইচ কাট ওমেগা, যেখানে nটা 0 থেকে শুরু হচ্ছে। তাহলে হাফ কে এক্স স্কোয়ার, এই যে ফর্মটা, এটা প্যারাবোলার মতো ফর্ম আসবে, এবং এখানে একটা মলিকুলকে দেখানো হচ্ছে, একটা অ্যাটম বড়, একটা অ্যাটম ছোট, যেন এটা হাইপোথেটিক্যাল একটা স্প্রিং দিয়ে আটকানো আছে। এই হাইপোথেটিক্যাল স্প্রিং এর জন্যই এই দুজন ভাইব্রেট করছে, অ্যারোটা এক্স এর দিকে দেওয়া হয়েছে, এই এক্স এর দিকে ভাইব্রেট করছে, এবং যার ফলে এখান থেকে কি কি এনার্জি এই অসিলেটর টোটাল অ্যাটমটা বা সরি টোটাল মলিকুলটা প্রসেস করতে পারে, সেটা কিন্তু কত হবে, হাফ এইচ কাট ওমেগা হচ্ছে মিনিমাম এনার্জি, 3/2 প্রসেস করতে পারে 3/2 এইচ কাট ওমেগা, 5/2 এইচ কাট ওমেগা, অর্থাৎ ইন জেনারেল n প্লাস হাফ এইচ কাট ওমেগা এই মলিকুলটা প্রসেস করতে পারে ভাইব্রেশনাল এনার্জি। x ইকুয়াল টু 0 কি রিপ্রেজেন্ট করছে? x ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট করছে যে এদের যদি একদম ভাইব্রেশনটাকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সে যে অবস্থানে থাকে সেই পজিশনটাকেই নির্দেশ করছে এখানে। এখানে একটু ভালো করে ওয়েভ ফাংশনকে স্কিমেটিক স্কেচ করা হয়েছে। স্কিমেটিক স্কেচিং গুলো আমরা দেখছি ভালো, যে প্রথমটা দেখা যাচ্ছে যে একটাই পিক রয়েছে, n ইকুয়াল টু 0 জন্য একটাই পিক পাওয়া যাবে, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। n ইকুয়াল টু 1 এর জন্য দুটো পিক পাওয়া গেছে, একটা লোয়ার পিক, একটা আপার পিক। n ইকুয়াল টু 3 এর জন্য ওয়েভ ফাংশনের তিনটে পিক পাওয়া গেল, একটা, দুটো এবং তিনটে, তাহলে একটা করে বেশি পিক পাওয়া যাচ্ছে। এবং আর একটা জিনিস হচ্ছে, এখানে যদি আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে অসিলেটরকে
এইরকম একটা পোটেনশিয়াল ওয়েলে রেখে দিই, মনে রাখতে হবে এটা ওয়েলটা কিন্তু গ্রাফের ওয়েল, অর্থাৎ এনার্জি গ্রাফ বা পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা টানলে এরকম হবে। তাহলে সেই অসিলেটরটা কি করবে, অসিলেটরের জায়গা বা তার ক্লাসিক্যাল পজিশন কোনখান থেকে কোনখান পর্যন্ত হতে পারে, এর গা থেকে এই গা পর্যন্ত। যদি তার এনার্জি এরকম হয় যে 5/2 বা 7/2 এইচ কাট ওমেগা, 7/2 এইচ কাট ওমেগা মানে n = 3, তো সেক্ষেত্রে তার ক্লাসিক্যাল রিজিয়ন কোনটা হচ্ছে এই পজিশন থেকে এই পজিশনে। যদি n = 0 হয়, তার মানে তার এনার্জি যদি হাফ এইচ কাট ওমেগা হয়, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স বলছে সে এই পজিশন থেকে এই পজিশন, অর্থাৎ ক্লাসিক্যাল অ্যালাউয়েবল রিজিয়ন হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত। ওয়েভ ফাংশন কিন্তু বাইরেও চলে যাচ্ছে, ওয়েলের বাইরেও চলে যাচ্ছে। সুতরাং কোয়ান্টাম মেকানিক্স বলছে যে এখানে ওয়েভ ফাংশনের ফাইনাইট ভ্যালু আছে, মানে এই জায়গাগুলোতে আছে, মানে কম হতে পারে, আছে তো ওয়েভ ফাংশনটা। সুতরাং কোয়ান্টাম মেকানিক্স বলছে যে ক্লাসিক্যালি অ্যালাউয়েবল রিজিয়নের বাইরেও ওই পার্টিকেলটা যেতে পারে। ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে যদি ক্লাসিক্যাল অ্যালাউয়েবল রিজিয়নের বাইরে যায়, অর্থাৎ ওয়েলের বাইরে চলে যায়, তার পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, এবং নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি আর পজিটিভ কাইনেটিক এনার্জি, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে টোটাল এনার্জি পাবো। যদি ক্লাসিক্যাল অ্যালাউয়েবল রিজিয়নের বাইরে চলে যায়, কাইনেটিক এনার্জি ইটসেলফ নেগেটিভ হবে। সেটা কাইনেটিক এনার্জি নেগেটিভ হওয়া মানে বুঝে নিতে হবে ভেলোসিটি ইমাজিনারি হয়ে যাচ্ছে। তাহলে কখনোই ক্লাসিক্যাল মেকানিক্স এই যে শেডেড রিজিয়ন অথবা এখানে ব্লু কালারের একটা রিজিয়ন দেখা যাচ্ছে, এই রিজিয়নের মধ্যে ক্লাসিক্যাল মেকানিক্সে কোনোভাবেই পার্টিকেলকে অ্যালাউ করবে না, বা আমরা এটা এখানে নিয়ে আসতেও পারি না। কোয়ান্টাম মেকানিক্স বলছে there is a finite probability in the classically forbidden region, অর্থাৎ এই নীল শেডের যে রিজিয়ন রয়েছে, ব্লু শেডের, সেই রিজিয়নের মধ্যে পার্টিকেল ঢোকার কিন্তু সম্ভাবনা আছে। প্রত্যেকটা ওয়েভ ফাংশন কিন্তু বাইরে এখানে দেওয়া আছে কিছুটা করে। তার মানে বুঝে নিতে হবে গ্রাউন্ড স্টেটে তো সব থেকে বেশি পার্সেন্টেজে বাইরে ঢুকে যাচ্ছে, এবং ক্লাসিক্যাল মেকানিক্স এখানে কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। এবং ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে ফরবিডেন রিজিয়নে কোনোভাবেই পার্টিকেল যেতে পারে না, কিন্তু ফরবিডেন রিজিয়নে এখানে কোয়ান্টাম মেকানিক্স অ্যালাউ করছে এবং বেশ কিছুটা চলে যাচ্ছে। তাহলে ওয়েভ ফাংশনের ভ্যালু পোটেনশিয়ালের ওয়েলের বাইরেও দেখা যাচ্ছে, এবং সেই জন্য কোয়ান্টাম মেকানিক্স বলে যে ক্লাসিক্যাল ফরবিডেন রিজিয়নের মধ্যেও পার্টিকেল, ভাইব্রেটিং পার্টিকেল যেতে পারে। এখানে ওয়েভ ফাংশন তো লেফট সাইডে দেখানো হচ্ছেই, এটা ওয়েভ ফাংশন, আর ডান দিকে প্রবাবিলিটি ডেন্সিটি, অর্থাৎ তার মড স্কোয়ার। মানে মড স্কোয়ার মানে পার্টিকেল থাকার সম্ভাবনা কোথায় বেশি কম এটা বোঝা যাবে ভালো করে। আমরা যদি n = 0 দেখি, তাহলে একটা পিক, এর আগেই বলেছিলাম n = 1 এর জন্য দুটো পিক। কেন? এটাকে স্কোয়ার করলে নেগেটিভ পার্টটা উপরে উঠে যাবে, এটারও তাই, স্কোয়ার করলে উঠে যাবে নেগেটিভ পার্টটা, এবং এই জিরো পার্টটা জিরোই থাকবে। তুমি জিরোকে স্কোয়ার করো, জিরোই থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটু ভালো করে আকারটা খেয়াল করো। আমি যদি n = 2 এর জন্য দেখি, তাহলে এই যে নিচের দিকের যে গ্রাফটা যতটুকু নাবলো, এটা যতটুকু উচ্চতা এখানে বা গভীরতা, এর উচ্চতা কিন্তু তার থেকে বেশি। সুতরাং এই পিকটা ছোট, এই পিকটা আরেকটু বেশি উচ্চতার, স্কোয়ার করলে আরেকটু ভালো বোঝা যাবে। এইটা যেহেতু স্কোয়ার করা হয়েছে, একটু ভালো বোঝা যাচ্ছে যে এই মাঝের পিকটা ছোট, আর এই পাশের পিকগুলো একটু একটু করে বড়, এবং তারপরটাও বোঝা যাচ্ছে যে এই পিকগুলো একটু কম উচ্চতার, এগুলো বেশি উচ্চতার। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই পার্টিকেল যদি n = 3 এর জন্য দেখি, তাহলে পার্টিকেল এই মাঝখানে থাকার জন্য যে প্রবাবিলিটি, তার থেকে এই সাইডে এই জায়গায় থাকার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এখানে কিন্তু বেশি। n = 0 এর জন্য তা বলছে না, n = 0 এর জন্য বলছে মিডিলে প্রবাবিলিটি সব থেকে বেশি, পাশের দিকে কম। ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু সেটা বলে না, সেটা আমরা একটু পরে দেখছি।
এখানে অন্য একটা ব্যাপার অ্যানালাইসিস করি। এছাড়াও এই গ্রাউন্ড স্টেটটা সিমেট্রিক এবং এটা প্যারিটি কিন্তু পজিটিভ। কেন পজিটিভ প্যারিটি? কারণ লেফট সাইডে যেরকম ওয়েভ ফাংশনটা যে উচ্চতা রাইট সাইডে আইডেন্টিক্যাল, অর্থাৎ মিরর ইমেজ করলে কিন্তু আমরা একই রকম পাবো। লেফট সাইডের রাইট সাইডটাই মিরর ইমেজ ধরে নিতে পারি। এটা কিন্তু তা নয়, মিরর ইমেজ এবং নেগেটিভ দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা উঁচু, এটা এখানে নিচু হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। কেউ যদি বলে যে না আমি উল্টো করে আঁকবো, এরকম উঁচু করে এইদিকে নিচু করবো, এরকম করতে পারে, সে একই ব্যাপারটা একই, আঁকতেই পারে সে। এটাও তাই, এটা 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 গ্রাউন্ড স্টেটের মতো। n equal to 2 এর জন্য, n equal to 2 এর জন্য মিডিলে হয়ে গেল নিচু এবং দুই পাশে এটা উঁচু থাকছে এবং লেফট সাইডের মিরর ইমেজ রাইট সাইডে চলে আসবে, মানে একই ধরনের, এটা সিমেট্রিক এবং প্যারিটি পজিটিভ। এটাও তাই, এটা নেগেটিভ প্যারিটি। এটা মিল কার সঙ্গে আছে? 1 নম্বরের সঙ্গে। অর্থাৎ যেখানে n equal to odd নাম্বার সেইটা নেগেটিভ প্যারিটি, আর যেখানে n ইকুয়াল টু ইভেন সেটা পজিটিভ প্যারিটি। এখানে তাহলে সিমেট্রিক না অ্যাসিমেট্রিক সেটা দেখে এখানে বোঝা যাবে। গ্রাউন্ড স্টেটটা সিমেট্রিক, তারপরে অ্যাসিমেট্রিক n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2 টা সিমেট্রিক, n ইকুয়াল টু 3 টা অ্যাসিমেট্রিক, এরকম ভাবে চলতে থাকবে। আর এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা প্রবাবিলিটি ডেনসিটি বা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং বুঝতে পারবো। যাই হোক, আমরা মনে রাখি n equal to 0 এর জন্য প্রবাবিলিটি সব থেকে মাঝখানে বেশি ছিল। n equal to 0 এর জন্য কোয়ান্টাম মেকানিক্স বলছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মাঝখানে সব থেকে বেশি, এবং এইখানে যে দাগগুলো দেওয়া হয়েছে ভার্টিক্যাল লাইনগুলো, সেই ভার্টিক্যাল লিমিটের বাইরে, মানে ডান দিকে এবং বাঁ দিকে ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়ন, এইটাকে বলা হয় ক্লাসিক্যাল লিমিট। এই ভার্টিক্যাল রিজিয়নটা, এর বাইরে গেলেই এই রিজিয়নের মধ্যে ঠিক আছে, ক্লাসিক্যাল মেকানিক্স ঠিকঠাক এক্সপ্লেন করতে পারে, এই বাইরে গেলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ ভেলোসিটি ইমাজিনারি হয়ে যাবে, যেটা ইম্পসিবল ক্লাসিক্যাল ওয়েতে। এবং ক্লাসিক্যাল মেকানিক্স বলছে একটা অসিলেটর যদি ভাইব্রেট করে এরকম ভাবে, ডান দিক বাঁ দিক এরকম ভাবে এক্স অ্যাক্সিস দিকে যদি ভাইব্রেট করে, তাহলে সব থেকে ভাইব্রেশনের সময়ে সব থেকে বেশি ভেলোসিটি থাকে মিডিলে সব থেকে বেশি ভেলোসিটি থাকবে। আর যেহেতু এখানে ঘুরে আসবে, এখানে ঘুরে আসবে, যেহেতু পার্টিকেলটা ঘুরে আসবে বারবার, এখানে ঘুরে আসবে, তো ভেলোসিটি চেঞ্জ হতে হতে হতে, মানে কমতে 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 একদম ক্লাসিক্যাল লিমিটে চলে যাবে, আবার ভেলোসিটি নেগেটিভ ওয়েতে বাড়বে এবং বাড়তে 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 মিডিলে সব থেকে বাড়বে, আবার পাশের দিকে কমে যাবে। এরকম ভাবে যদি একটা পার্টিকেল ভাইব্রেট করে, আমরা দেখেছি যে মিডিলে ভেলোসিটি সব থেকে বেশি থাকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি সব থেকে মিডিলে বেশি থাকে, আর ধারের দিকে যেহেতু ঘুরে আসছে সুতরাং ভেলোসিটিটা সব থেকে কম হবে, মিনিমাম। তো ভেলোসিটি যেখানে কম, ক্লাসিক্যাল মেকানিক্স বলছে তাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি সেখানে সব থেকে বেশি হয়। যেখানে ভেলোসিটি কম, তাকে খুঁজে পাওয়ার চান্সও সেখানে সব থেকে বেশি হয়। একটা পার্টিকেল যদি কোনো একটা জায়গা দিয়ে খুব কম ভেলোসিটি নিয়ে যায়, তাহলে সেই পার্টিকেলকে অনেকক্ষণ ধরে ওই জায়গাটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর যদি কোনো একটা পার্টিকুলার পজিশনের মধ্যে দিয়ে পার্টিকেলটা খুব দ্রুত যায়, তাহলে সেইখানে পার্টিকেলকে যে সময় ধরে পাওয়া যাবে সেটা খুব কম, খুব ক্ষুদ্র সময়। তাহলে এই স্পিডের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। স্পিডের সঙ্গে সম্পর্ক কেমন? স্পিড যদি বেশি হয়, খুব ক্রুডলি যদি আমরা বলি, স্পিড যদি বেশি হয় তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং কমে যাবে। স্পিড যদি কম হয় তাহলে অ্যাভেলেবিলিটি বাড়বে, অর্থাৎ পার্টিকেল সেখানে খুঁজে পাওয়ার চান্স বেশি থাকবে। যেহেতু পাশের দিকে স্পিড কম পার্টিকেল তো অসিলেট করছে এখানে দুটো ওয়ালের মধ্যে, ক্লাসিক্যাল ওয়ালের মধ্যে, তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং, যেহেতু ডান দিকে এবং বাঁ দিকে, এই যে ডান দিক এবং বাঁ দিক, লেফট সাইড রাইট সাইডে পার্টিকেলের স্পিড কম, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অনেক বেশি। সুতরাং এই যে ডটেড যে লাইনটা আঁকা রয়েছে, এটা যে প্রবাবিলিটি আঁকা আছে, এবং দেখা যাচ্ছে যে প্রবাবিলিটিটা ভেরি হাই হয়ে গেছে লেফট সাইডে রাইট সাইডেও, যেহেতু স্পিড এখানে কম। আর ভেতরে এই মাঝখানে একদম মিডিলে প্রবাবিলিটি কম কেন, ক্লাসিক্যাল প্রবাবিলিটি কম কেন? তার কারণ হচ্ছে স্পিডটা এখানে খুব বেশি।
কোয়ান্টাম মেকানিক্স এটাকে একদমই কন্ট্রাডিক্ট করছে, বলছে যে না, প্রবাবিলিটি এখানে আগেরটাও দেখেছি আমরা যে প্রবাবিলিটি আমরা মিডিলে সব থেকে বেশি, তাহলে মিডিলে দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি সব থেকে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী বেশি। এটা দুটোর মধ্যে কন্ট্রাডিকশন। তাহলে আমরা যদি গ্রাউন্ড স্টেটে দেখি, তাহলে গ্রাউন্ড স্টেটটার ক্ষেত্রে যদি ক্লাসিক্যাল প্রবাবিলিটি আর কোয়ান্টাম প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করি, তাহলে একদম দুটো ভিন্ন রেজাল্ট দেয়, একদম আলাদা রেজাল্ট দেয়। এখানে ইনফিনিটির দিকে চলে যাচ্ছে প্রবাবিলিটি ইনফিনিটি হয় না, ওয়ানের দিকে যাচ্ছে, এই প্রবাবিলিটি খুব বেশি। আর এখানে কিন্তু একদম জিরোর দিকে যাচ্ছে। নেক্সট, এইখানে প্রথম গ্রাফটা আমি বুঝিয়েছি n = 0 এর জন্য, গ্রাউন্ড স্টেটের জন্য আমরা আরবিট্রারিলি একটা n = 3 এর জন্য স্টেট চয়েস করেছি। n = 3 এর জন্য কতগুলো পিক পাওয়া যাবে? n = 3 হয়, তাহলে পিক কতগুলো পাওয়া যাবে? আমরা এখানে দেখি n = 3 এর জন্য, এই যে n = 3 এর জন্য 1টা 2টো 3টে 4টে পিক পাওয়া যাবে। এখানে পিক দেখা যাচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ এইখানে n = 3 নয়, n = এখানে 5 হবে। যাই হোক, সেটা যাই হোক, এখানে আমরা প্রবাবিলিটিটাকে ভালো করে বুঝবো। সেটা হচ্ছে আমরা n এর ভ্যালু বাড়িয়ে দিয়েছি, ক্রমশ বাড়াচ্ছি, নিচের দিকেও একটা n এর ভ্যালু আরো বাড়িয়ে দিয়েছি। ক্লাসিক্যাল প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, n অনুযায়ী কিন্তু n এর ভ্যালু বাড়লে কমলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি একই রকম হয়। n এর ভ্যালু যদি বাড়ে তাহলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি একই রকম থাকে, কিন্তু যেহেতু পিকগুলো কোয়ান্টাম মেকানিক্যালি লেফট সাইডে আর রাইট সাইডে আস্তে আস্তে পিকের হাইটটা বেড়ে যাচ্ছে, সুতরাং প্রবাবিলিটিও বাড়তে থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে n = 0 এর জন্য প্রবাবিলিটি মিডিলে ম্যাক্সিমাম, কিন্তু n = যদি 3, 4, 5 এগুলো দেখি তাহলে মিডিলে একটু কম। যত আমরা কর্নারের দিকে যাব ওয়েলের, তত প্রবাবিলিটি বাড়বে, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সও তাই বলে। কিন্তু এই যে জিরো হয়ে যাচ্ছে একদম, আবার জিরো হয়ে যাচ্ছে, আবার জিরো হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ফিজিক্যালি ঠিকঠাক ভাবে এক্সপ্লেন করতে পারে না। যদি n = 10 হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই ক্লাসিক্যাল প্রবাবিলিটি আর কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি অনেকটাই কাছাকাছি চলে যাচ্ছে। n এর ভ্যালু যত বাড়াবো, তত ক্লাসিক্যাল মেকানিক্স এর রেজাল্ট আর কোয়ান্টাম মেকানিক্স এর রেজাল্ট এই দুটো কাছাকাছি হতে থাকবে। সব থেকে বেশি ডিফার করে গ্রাউন্ড স্টেটের জন্য। তাহলে হাই এনার্জির জন্য কোয়ান্টাম মেকানিক্স বা n = হাই এর জন্য কোয়ান্টাম মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স সেম রেজাল্ট দেয়। এটা বোরের থিওরিতেও দেখা গেছিল। এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, যেগুলোর মার্কসও ডান দিকে দেওয়া আছে, তোমরা এগুলো কষে দেখতে পারো এই এক্সারসাইজটা। আমরা অনেকক্ষণ এটা বলেছি যে হারমোনিক অসিলেটর কি, সুতরাং হারমোনিক অসিলেটর বেশি বললে আমাদের এই অবস্থা হবে। এবার তোমাদের হারমোনিক অসিলেটরের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো করো। আমি তোমাদের সলিউশনটা এখানে সামনে রেখেছি, কোনো জায়গায় যদি না বুঝে থাকো বা ফিজিক্যালি যদি কিছু না বুঝে থাকো তাহলে করো।
তোমাদের কোশ্চেন বলো, হারমোনিক অসিলেটরে কি কি কোশ্চেন আছে? যখন তোমরা এই হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশন গুলো আঁকবে, তখন কিভাবে আঁকবে একটু দেখে নাও। স্কিম্যাটিক ডায়াগ্রাম গুলো কিরকম ভাবে হবে। প্রথমে এখানে আমি যদি n ইকুয়াল টু 0 আর উপরের দিকে সাই এক্স যদি প্লট করি, তাহলে এটা এরকম একটা প্লটিং হবে। নেক্সট, আর এনার্জিটা এখানে লিখতে পারো, এটা কমা দিয়ে এনার্জি দিয়ে দিলাম। ই n ইকুয়াল টু 0 এর জন্য হাফ এইচ কাট ওমেগা হবে। ই n ইকুয়াল টু 1 এর জন্য 3/2 এইচ কাট হবে। এক্ষেত্রে আমরা মিডিলে একটা নোড পাবো, এরকম একটা নোড পাবো। এটা অ্যাপ্রোচ করবে ইনফিনিটিকে দিয়ে, এরকম। এইটা E2 হবে 5/2 এইচ কাট ওমেগা n ইকুয়াল টু 2। এটা একটা পিক ছিল, এটা দুটো পিক, এটা তিনটে পিক পাওয়া যাবে। এই এই যে হাইটটা, এই হাইটের থেকে এই হাইট, উপরের হাইটটা বাড়িয়ে দিতে হবে। 0 ক্রস করবে এবং এটা বাড়িয়ে দিতে হবে, এবং এই দুটো হাইট সমান করতে হবে, কিন্তু এর হাইট থেকে দুটো হাইট বেশি হতে হবে। তৃতীয়ত, এটাকে সিমেট্রিক করতে হবে, দুই পাশে একই রকম করতে হবে। n ইকুয়াল টু যদি 3 করি আমরা, তাহলে এটা যেরকম মিডিলের নোড পাওয়া গেছিল, এর অল্টারনেটিভলি এটা আবার মিডিলের নোড পাওয়া যাবে। এবং মিডিলের নোড পাওয়া গেলে এটা n ইকুয়াল টু 2 এর জন্য তিনটে পিক পাওয়া গেছিল, এখানে চারটে পিক পাওয়া যাবে। এবং এই পিক গুলো আঁকার সময় লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে, যেন এই হাইটের থেকে এই হাইটটা বেশি হয়, বা এটার থেকে যেন এটা বেশি হয়, এটা খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু অড ফাংশন, এটা ইভেন ফাংশন, এটা অড ফাংশন, এরকম ভাবে অল্টারনেটিভলি এটা চলবে। তো এখানে যে এনার্জিটা হবে সেটা হচ্ছে 7/2 এইচ কাট ওমেগা। তোমাদের যে সমস্যা আছে বলতে পারো। আর
মোটামুটি এই জায়গা দিয়ে পোটেনশিয়ালটা আমরা আঁকতে পারি, যদি পোটেনশিয়ালের মধ্যে আঁকতে চাই। ভি ফাংশন অফ এক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, যেখানে কেটা ফোর্স কনস্ট্যান্ট, এরকম ভাবে আঁকতে পারি। এই ব্যাপারটা বাইরে দিয়ে থাকে, চলে যাচ্ছে বাইরে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ফরবিডেন রিজিয়নগুলো, এগুলো ক্লাসিক্যাল শেডেড রিজিয়নগুলো ক্লাসিক্যাল ফরবিডেন রিজিয়ন। এই যে বাইরে চলে যাচ্ছে এই রিজিয়নগুলো ক্লাসিক্যালি ফরবিডেন, এগুলো ক্লাসিক্যালি পাওয়া যাবে না, মানে অসিলেটর বাইরে ঢুকে যাচ্ছে, ওয়েলের বাইরে চলে যাচ্ছে। এবার কেউ যদি ওয়েভ ফাংশন লেখে যে সাই জিরো, ওয়েভ ফাংশনটা হবে এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার m ওমেগা এক্স স্কয়ার মাইনাস m ওমেগা এক্স স্কয়ার বাই 2 h কাট। এটা যদি দেখে এখানে বলা হলো যে নরমালাইজ দিস ওয়েভ ফাংশন, এটাকে নরমালাইজ করতে বলা হলো। এটা প্রবলেম আকারে দেওয়া হলো, বলা হলো যে নরমালাইজ the ground state with function of LHO psi 0 দেওয়া আছে, ground state wave function e to the power minus m omega x square by 2h কাট, এটাকে নরমালাইজ করতে হবে। তাহলে তার সলিউশন কিভাবে করা হবে? এই সলিউশন এর কায়দা হচ্ছে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, টোটাল এটা অফ দ্য অর্ডার রাখা হবে, টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু 1। এখান থেকে আমরা শুরু করব। তাহলে সাই জিরোটাকে আমরা ধরে নেব লেফট, আমরা একটা কনস্ট্যান্ট ধরবো এ জিরো কেউ ধরতে পারে, তো এখন অন্য কোনো কনস্ট্যান্ট নেই বলে এ ই টু দি পাওয়ার মাইনাস m ওমেগা এক্স স্কয়ার বাই 2h কাট। তাহলে টোটাল প্রবাবিলিটি 1 এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাই জিরো স্টার সাই জিরো ডিএক্স ইকুয়াল টু 1, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এবার এখানে কোনো কমপ্লেক্স কনজুগেশনের ব্যাপার নেই বলে জাস্ট স্কোয়ার করে দিলেই হবে, এবং এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি যেহেতু কনস্ট্যান্ট, আর এটা এই 2টা এখানে চলে যাবে। তাহলে m ওমেগা এক্স স্কয়ার বাই h কাট dx ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখান থেকে আমরা যদি নেক্সট স্টেপে এই ইন্টিগ্রেশনের ভেতরে যদি শুধুমাত্র যেটা ভ্যারিয়েবল সেটাকে যদি রেখে দিই তাহলে এর ভ্যালু খুব ইজিলি ইন্টিগ্রেশন করার পরে পাওয়া যাবে। এখানে আমরা কি করব, এখানে আমরা গামা ফাংশনকে যদি ইউজ করতে পারে অসুবিধা নেই, m ওমেগা বাই h কাট এক্স স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার। তাহলে সেক্ষেত্রে
কত হবে root over m omega by h cut x equal to y. root over m omega h cut dx equal to dy. তাহলে এখান থেকে dx যেটা পাবো সেটা হচ্ছে root over h cut by m omega dy. এখান থেকে যেটা পাবো স্কয়ার e to the power minus y square, এটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন বাইরে চলে যাবে, h cut by m omega this is a constant dy equal to 1 যদি ভুল না হয়। ভুল হলে পয়েন্ট আউট করতে হবে। এইবার আমরা এটাকে এর ভ্যালুটাকে বার করব। নেক্সট যেটা হচ্ছে আমরা উপরে করছি এটাকে স্কয়ার multiplied by h cut by m omega minus infinity থেকে plus infinity e to the power minus y square, y এর পাওয়ার কিছু এখানে নেই, তাহলে y এর পাওয়ার 0, dy equal to 1। আমরা জানি gamma n equal to minus infinity to plus infinity e to the power minus y square y to the power 2n minus 1 dy। তাহলে এখানে 2n minus 1 এর জায়গায় 0 আছে, 2n minus 1 equal 0, তাহলে n equal to কত, n equal to হচ্ছে এখানে 1/2, n equal to 1/2। তাহলে n হাফ মানে এখানে যেটা পাওয়া গেল স্কয়ার root over h cut by m omega gamma half, কারণ এই 2n minus 1 এইটাকে আমরা ইকুয়েট করেছি gamma half মানে root over 5 root 5 square h cut by m omega root over 5 তাহলে e হবে root over m omega by h cut by, এক্ষেত্রে আমাদের যে রেজাল্ট লাস্ট লাইনটা বুঝলাম না, বলো লাস্ট লাইনটা। হ্যালো, পুরো টু দি পাওয়ার 1/1 হবে না? হ্যাঁ ওই যে a ইকুয়াল টু রুট ওভার m ওমেগা বাই h কাট পাই ওটা, হ্যাঁ সেটাই বলছিলাম। হ্যাঁ সরি এটা ভুল ছিল। তাহলে সাই জিরো কত হবে, সাই জিরো হবে m ওমেগা বাই পাই h কাট টু দি পাওয়ার 1/4, তাই না, 1/4 টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ার বাই 2 রাদার। আর y স্কয়ার যদি আমরা x দিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে m ওমেগা বাই h কাট x স্কয়ার বাই 2। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, এরকম ভাবে বার করা যাবে। আর কেউ সরাসরি ওই যে নরমালাইজেশন জেনারেল কনস্ট্যান্ট আছে তার মধ্যে দিয়ে বার করতে পারে।
তোমাদের প্রশ্ন থাকলে বলো।